বাসর ঘরের সামনে পায়চারি করছে জাওয়াদ। প্রবেশ করবে কি না বুঝে উঠতে পারছে না। সবকিছু স্বপ্নের মতো লাগছে। কিছুক্ষণ পূর্বে তার বিয়ে হয়েছে, অথচ তার যতটুকু মনে আছে সে অফিস করে এসে খেয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিল। ঘুম ভাঙ্গতেই নিজেকে আবিষ্কার করল বিয়ের পিঁড়িতে। একজন বৃদ্ধ কাজী তাকে শুধাচ্ছে। বলুন কবুল। জাওয়াদ মাথা চুলকাল। বিয়ে নিয়ে গতরাতে আব্বা কথা তো বলেছিলেন, কিন্তু বিয়েটা ঘুম থেকে উঠতেই হবে সেটা তো কথা ছিল না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, সে কনের নাম মনে করতে পারছে না। সে একেবারেই কনের নাম মনে করতে পারছে না। প্রথমে ভাবল এটা হয়তো স্বপ্ন, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো ঠেকেছে কেন? এর পূর্বে সে স্বপ্ন দেখেছে, তবে এমন নয়। স্বপ্নে সে ডাইনোসরের ধাওয়া খেয়েছে, ট্রেন চালিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছে। কিন্তু স্বপ্নগুলো এত স্পষ্ট ছিল না। খুবই আবছা আবছা ছিল। কালো ক্যানভাসে খুব ঝাপসা কিছু, ছাড়া ছাড়া, ধীর স্বর। এখানে তেমন কিছু হচ্ছে না। আব্বার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। আব্বা চেঁচাচ্ছেন, কবুল বল, আহাম্মকের বাচ্চা। আব্বার ধমকে কবুল বলল জাওয়াদ। জ্যোতিকে নাচতে দেখা যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে দেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে। অবশ্য সে চায় জাওয়াদের বিয়েটা তাড়াতাড়ি হোক। মেয়েটি প্রেম করছে। জাওয়াদের বিয়ে হলে সে তার প্রেমিককে বলবে। রাস্তা ক্লিয়ার। আস্ত হাসি দিয়ে কনেপক্ষে আপ্যায়ন করলেন। তখন অবশ্য কনে তার পাশে বসেছে, কিন্তু এক হাত লম্বা ঘোমটা। ঘোমটার জন্য মুখ দেখা যাচ্ছে না। জাওয়াদ দ্বিধাগ্রস্ত। বর্তমানে ঘটিত কাহিনীগুলো তার বোধগম্য হচ্ছে না। খাওয়ার টেবিলে অনেক অপরিচিত মুখের মধ্যে একটি মুখ পরিচিত। সে হল জাওয়াদের ছোটবেলার বন্ধু পাভেল। পাভেল কবজি ডুবিয়ে খাচ্ছে। মনে হচ্ছে গত এক সপ্তাহ থেকে ক্ষুধার্ত। গোফে ভাত, ঝোল লেগে যাচ্ছে, তার কোনো পরোয়া নেই। জাওয়াদ মুখ বাঁকাল। পাভেল খেতে খেতে দাঁত কেলিয়ে বলল, খা খা, হেব্বি টেস। তুই খা, খেয়ে মর। ক্রোধিত স্বরে চাপা গলায় বলল জাওয়াদ। পাভেল খাওয়া না থামিয়ে বলল, সকালে হাগু করিসনি? ব্যাপার না, এভোলাক সিরাপ নিয়ে এসেছি। এক মুখটি খেয়ে নে, তারপর হেগে আয়। দেখবি পেট ক্লিয়ার। জাওয়াদের ইচ্ছে হল লাথি মেরে পাভেলকে ফেলে দিতে। কিন্তু জামাই মানুষ লাথ্থালাথি করছে, ব্যাপারটা দৃষ্টিকটু। খাওয়া দাওয়া হল, বিদায় হল। মেয়েটি গলা ছেড়ে কাঁদল না, বরং তার মা কাঁদছিল। সে সান্ত্বনা দিয়ে বলল, মা, বিয়ে মেয়েদের করতেই হয়। এখানে এত কাদার কি আছে? মেয়েটির তখনও ঘোমটা টানা। কি অদ্ভুত মেয়ে! এমন কথা বলা বউদের রুলস এন্ড রেগুলেশনে নেই। অথচ তার বউ লাজলজ্জাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন কথা বলছে। বিয়ের ঘটনার চেয়েও বেশি বিহ্বল হল মেয়ের আচরণে। পাভেল একটা প্লাটিকের বাটিতে দই খাচ্ছে। শালা কি খেতেই এসেছে? বন্ধুদের কাজ চিন্তা কমানো। কিন্তু পাভেলকে দেখে জাওয়াদের চিন্তা বাড়ছে। বিয়ে সম্পন্ন হল। নিজ বাড়ি এলো জাওয়াদ। সেখানেও শান্তি নেই। জ্যোতি আর তার সাঙ্গপাঙ্গ দরজা ধরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢোকার শর্ত ৩,০০০ টাকা। মাছিগুলো সাথে প্যানপ্যান করার ইচ্ছে হল না জাওয়াদের। হাতে গুজে বলল, ভাগ এখান দেখে। তরস হচ্ছে না তাই না ভাই? জাওয়াদ কড়া চোখে তাকাল। সুরসুর করে জ্যোতি তার সাঙ্গপাঙ্গ নিয়ে সরে গেল। কিন্তু এখন ভয় হচ্ছে জাওয়াদের। তার বিয়ে হয়ে গেছে, অথচ বউয়ের নাম জানে না। এদিকে তার তো একটা গার্লফ্রেন্ড আছে। স্বামীকে কি বলবে? আর্মির মেয়ে, 2 নলা বন্দুক নিয়ে দৌড়ানি দিবে সেটাতে সন্দেহ নেই। কিন্তু জাওয়াদের খুব একটা চিন্তা হচ্ছে না কেন যেন। কারণ জাওয়াদের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে।
স্বপ্নে বিয়ে হলে ক্ষতি কি? জাওয়াদ দোয়া দুরুদ পড়ে প্রবেশ করল বাসর ঘরে। লাল ঘোমটা পরিহিত মেয়েটি ফুলেল খাটে বসে আছে। জাওয়াদ পা টিপে টিপে তার কাছে গেল। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। বেসামাল হচ্ছে মন। আকুপাকু করছে বউয়ের মুখ দেখার জন্য। সে বউয়ের আলতো হাতে ঘোমটাখানা তুলল। দুরু দুরু করছে হৃদয়। কিন্তু ঘোমটা তুলতেই অনুভূতি উবে গেল। রং ফ্যাকাশে হয়ে গেল মুখের। অস্পষ্ট স্বর বের হল। চিংকি। চিংকির ঠোঁট প্রশস্ত হল। জাওয়াদের চেতনা বিলুপ্ত হল। সে সরে যেতে নিলেই চিংকি খপ করে ধরল পাঞ্জাবির কলার। শানিত স্বরে বলল, কি জাওয়াদ ভাই? সরেন কোথায়? তুমি এখানে কি করো? বিয়ে হয়েছে আমার সাথে। আমি ছাড়া এখানে কে থাকবে? কি কিন্তু? ওমা, আমাদের প্রিন্স চার্মিং দেখি তোতলা। কি বলছিলেন? আমার মতো মেয়ে আপনার সাথে যায় না। আমি কিন্তু ভুলি নাই। সেই অপমানের বদলা আমি সুদে আসলে নিব। ধরফরিয়ে ঘুম থেকে উঠল জাওয়াদ। তার শরীর ঘেমে জবজব করছে। মাথার উপরে ফ্যানের ঘটঘট শব্দটা ঘরের নিস্তব্ধতা চিরে ফেলছে। জাওয়াদ এখনো বসে আছে। তার মস্তিষ্ক কাজ করছে না। এ কেমন স্বপ্ন? স্বপ্ন আগেও দেখেছে সে। কিন্তু এমন বাস্তবের মতো স্বপ্ন সে কখনো দেখেনি। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার, স্বপ্নে তার সাথে চিংকির সাথে বিয়ে হয়েছে। আর কেউ না, চিংকি। চিংকির কথাটা মস্তিষ্কের প্রতিটি কোষে আলোড়ন তৈরি করছে তীব্রভাবে। অপমানের বদলা সে সুদে আসলে নিবে? কিভাবে? স্বপ্ন নিয়ে আকাশ পাতাল ভাবার মানে নেই। স্বপ্ন কেবলই অবচেতন মনের কারসাজি। মানুষ তাই স্বপ্নে দেখে যা নিয়ে সে দিনভর চিন্তা করে বা মনের এক প্রকোষ্ঠে যে অবান্তর চিন্তাগুলো জমিয়ে রেখেছে। কিন্তু চিংকির তার কোনো কিছুর ধারে কাছেও পড়ে না। চিংকি জাওয়াদের এমন একটি অতীত যাকে অতীত বলাও যায় না। 6 বছর আগের অতীতটি এভাবে দুঃস্বপ্ন রূপে ধরা দিবে তার কল্পনাতীত ছিল। বুকটা এখনও ধরফর করছে। জাওয়াদ বিছানা ছাড়ল। পানিও নেই বিছানার পাশে। পানি খেতে হবে। গলা শুকিয়ে সেগুন কাঠ হয়ে গেছে। সে অস্বীকার করবে না যে ভয় পেয়েছে। চিংকি মোটেই ভয়ঙ্কর দেখতে নয়। চিংকি মোটামুটি গোছের এক রমণী। তবে হ্যাঁ, লাল বেনারসি শাড়িতে তাকে চমৎকার লাগছিল। তবুও জাওয়াদ ভয় পেয়েছে। কারণটি তার সাথে ঘটিত বিশ্রী ঘটনা। জাওয়াদ 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। ঘড়ির দিকে তাকাল সে। 5:15 বাজে। এত সকালে তার ঘুম ভাঙ্গে না কখনো। আব্বা শুনলে একবার ভিড়মি খাইতেন সন্দেহ নেই। কিন্তু সে নিয়ে চিন্তিত নয় জাওয়াদ। চিন্তা হলো ভোরের স্বপ্ন সত্যি হয়। তাহলে কি চিংকির বিয়ের স্বপ্ন সত্যি হবে? দিনটা ইতিহাসের সবচেয়ে খারাপ দিন বলে মনে হচ্ছে জাওয়াদের। 1 বছরের প্রেমের ইতি ঘটল। জাওয়াদ বসে আছে ধানমন্ডি লেকের ধারের একটি বেঞ্চিতে। মনটা অত্যন্ত খারাপ। একটু আগেই শাম্মী তার দেওয়া সব উপহার তাকে ফিরিয়ে দিয়েছে। আর বলেছে, তোমার মুখটাই শুধু সুন্দর, কিন্তু তুমি একটা আস্ত ভাল্লুক। আমার বান্ধবীরা ঠিক বলতো, তোর মতো গুড ফর নাথিং এর সাথে প্রেম করাই আমার ভুল। শাম্মীর সাথে তার সম্পর্কটা প্রথম 1 মাসই ভালো ছিল। এরপর থেকেই মেয়েটা খুব ঝগড়ুটে হয়ে গেছে। কোনো কারণবিহীন ঝগড়া করত। জাওয়াদের এত ঝগড়া অপছন্দ। এই সম্পর্ক বেশিদিন টিকবে না সেটা নিয়ে সন্দেহ ছিল না। তবুও মন ঝিমিয়ে আসছে। শুধু এই ঘটনা ঘটলে হয়তো মনটা এত খারাপ হতো না। কিন্তু আরও খারাপ ঘটনা ঘটেছে। অফিসের 6 মাসের প্রমোশনটা আটকে গেছে, তার গাড়ির একটা দুর্ঘটনা ঘটেছে। হেডলাইট ভেঙেছে, উপরন্তু গাড়ির ইন্স্যুরেন্স করা নেই। সব মিলিয়ে দিনটা খুব বেশি বিশ্রী গিয়েছে। এত খারাপ যাওয়ার কারণ কি? চিংকির স্বপ্ন? জাওয়াদ বুদ্ধিমান ছেলে। সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। মেদুর মনখানা দিয়ে উঠল সে। অলস পায়ে হাঁটতে শুরু করতেই জুতোটা ছিঁড়ে গেল।
এটাই বাকি ছিল জাওয়াদের জীবনের সবচেয়ে খারাপ দিন আজ। জাওয়াদ আজকের দিনকে নিঃসন্দেহে ব্যাড লাক ডে ঘোষণা করতে পারে। ডিসেম্বরে সাধারণত বৃষ্টি হয় না, আজ হয়েছে একেবারে শ্রাবণের মতো মুষলধারে বৃষ্টি। কাকভেজা হয়ে বাড়ি ফিরল জাওয়াদ। ক্লান্ত শরীর আর বিষণ্ণ মন দুই নিয়েই ঘরে প্রবেশ করল। জ্যোতি বলল, তোরে কি কেউ বুড়িগঙ্গায় চুবাইছে ভাই? উত্তর দিল না জাওয়াদ। ইচ্ছে হল না। নিজের ঘরে ঢোকার আগে আব্বার সাথে দেখা হল। আব্বা কিছু একটা বলছেন, কিন্তু মূর্ছানো মস্তিষ্ক কিছুই শুনছে না। জাওয়াদ ম্লান স্বরে বলল, আচ্ছা। ঘরে গিয়ে ভেজা কাপড়েই বিছানায় গা এলিয়ে দিল। সে আজকের মতো আর দিন চায় না, কিন্তু প্রকৃতির মনে হয় সেটা মঞ্জুর ছিল না। জাওয়াদ টানা 3 দিন একই স্বপ্ন দেখল। 3 দিনে তার জীবন ওষ্ঠাগত। চাকরি হারাতে হারাতে ঠেকিয়েছে, তার মানিব্যাগ চুরি হয়েছে, ল্যাপটপ পুড়ে গেছে, এমনকি ঘরে আগুন ধরতে গিয়েছিল গ্যাস লিক হয়ে। যুক্তিবাদী জাওয়াদের ধারণা এই সবকিছুর কারণ একটাই, চিঙ্কির স্বপ্ন। সে হয়তো এভাবেই তার বদলা নিচ্ছে। এসবে সীমাবদ্ধ হলেও হতো। অফিস থেকে ফিরতে আব্বা ঘোষণা দিলেন, আগামীকাল ছুটি নিছিস তো? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, মনে আছে? জি। আহাম্মক, তোর মনে নাই? আব্বাকে জমের মতো ভয় পায় জাওয়াদ। এই লোককে চেতানো পানে ঘরছাড়া হওয়া। সে মাথা নাড়িয়ে বলল, জি মনে আছে আব্বা। কিন্তু তার কিছুই মনে নাই। বিয়ের কথা কখন হলো? সে কি রাজি হয়েছে? কাকে দেখতে যাচ্ছে সে? সে কি এখন জেগে জেগেও স্বপ্ন দেখছে? চিমটি কাটল জাওয়াদ নিজেকে। না, এটা স্বপ্ন নয়। চামড়াটা জ্বলছে। কিন্তু তার জীবনে হচ্ছেটা কি? গাড়িতে করে মেয়ের বাড়ি যাওয়া হচ্ছে। গাড়িতে মোট 5 জন। বড় মামা, আব্বা, জ্যোতির সাথে পাভেলকে বগলদাবা করে নেওয়া হয়েছে। জাওয়াদের কপালে প্রগাঢ় ভাঁজ। সে চিন্তিত। তার ধারণা সে পাগল হয়ে যাচ্ছে। সবকিছুর সূত্রপাত চিঙ্কির স্বপ্ন। সেই দিন বেশি দেরি নয় যখন তাকে পাগল বলে পাবনায় চালান করা হবে। জাওয়াদের পাশে জ্যোতি বসা। সে গেম খেলছে। জাওয়াদ স্বর খাদে নিয়ে শুধাল, আচ্ছা, যাকে দেখতে যাচ্ছি তার নাম কি? জ্যোতি বিমূঢ় চাইল। জাওয়াদ নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে বলল, বল না বোন, প্লিজ। বলিস না তোর নাম ঠিকানা কিচ্ছু মনে নেই? তুই মেয়ের ছবিও দেখিসনি? মেয়ের ছবি কখন দেওয়া হলো? 3 দিন আগে যখন তুই ভিজে আসলি বাবা তো তখনই তোকে সব বলল। ছবি আমি তোর ঘরে রেখে এসেছি। এবার মনে পড়ল জাওয়াদের, যেদিন শাম্মীর সাথে ব্রেকআপ হয়েছিল সেদিন বাবা তাকে কিছু বলেছিল। আর সে না শুনেই আচ্ছা বলে দিয়েছে। কপাল চাপড়াতে ইচ্ছে করছে। উপায়ন্তর না পেয়ে 50 টাকার একটি নোট বের করে জ্যোতির হাতে গুজে বলল, এবার বাঁচিয়ে দে। 50-এ হবে না, আরও দিব। জ্যোতি চোখ বন্ধ করে কিছু ভাবল। তারপর গম্ভীর মুখে বলল, বেশ, আরও 50 দিবি। কিন্তু এটাই শেষ। মুখস্থ করে ফেল। আব্বা ভাইবা নিতে পারে। মেয়ের নাম দীপশিখা কবির। বাবার নাম মোস্তফা কবির। মায়ের নাম নিরুপমা কবির। ওরা 2 বোন। বড় বোনের নাম। এত কিছু জেনে কি হবে? আমি তো সত্যি বিয়ে করতে যাচ্ছি না। বড় মামার ছাত্রের শালী। বিয়েটা হয়েই যাবে দেখো। জাওয়াদ পাত্তা দিল না। দীপশিখা নামটি তার পছন্দ হয়েছে। চিঙ্কি, ফিঙ্কি যে না তাই সে খুব নিশ্চিন্ত। সে কখনোই চায় না চিঙ্কি তার জীবনে আসুক। পরমুহূর্তে মস্তিষ্ক থেকে সকল কুচিন্তা ঝেড়ে ফুরফুরে মনে মেয়ের বাড়িতে গেল। ছেলেপক্ষদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হল না। পাভেল লজ্জা শরম ছেড়ে খেতে শুরু করল। জাওয়াদের চোখ রাঙ্গানিতে কাজ দিল না।
মোস্তফা সাহেব খুব অমায়িক মানুষ। গোলগাল চেহারার গোপাল ভাঁড়ের মতো মানুষটির আচরণ জাওয়াদের ভালো লাগল। এখন শুধু অপেক্ষা আসল মানুষটিকে দেখার। মিনিট 20-এর মাথায় চায়ের ট্রে নিয়ে দীপশিখা প্রবেশ করল। মোস্তফা সাহেব গদগদ স্বরে বললেন, আমার মেয়ে দীপশিখা। জাওয়াদ কেবলই পায়েসের বাটিটা হাতে নিয়েছিল। মেয়ের মুখখানা দেখতেই হাত ফসকে বাটিটা পড়ে গেল পায়ের উপর। চোখ বিস্ফারিত হল, মুখের রং ফ্যাকাশে হল। অস্পষ্ট স্বর বের হল, চিঙ্কি। মিনিট 20-এর মাথায় চায়ের ট্রে নিয়ে দীপশিখা প্রবেশ করল। মোস্তফা সাহেব গদগদ স্বরে বললেন, আমার মেয়ে দীপশিখা। জাওয়াদ কেবলই পায়েসের বাটিটা হাতে নিয়েছিল। মেয়ের মুখখানা দেখতেই হাত ফসকে বাটিটা পড়ে গেল পায়ের উপর। চোখ বিস্ফারিত হল, মুখের রং ফ্যাকাশে হল। অস্পষ্ট স্বর বের হল, চিঙ্কি। তার কণ্ঠ হয়তো কেউ শুনল না, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়ল মাটিয়ে পড়া পায়েসের বাটি নিয়ে। সকলের হট্টগোলে সম্বিত ফিরল জাওয়াদের। সে নিচে তাকিয়ে দেখল পায়েসের বাটি ভেঙে গেছে। পায়েস কার্পেট আর মেঝেতে ছিটিয়ে পড়ে একাকার অবস্থা। মোজার ভেতর পায়েস ঢুকে যাচ্ছে তাই অবস্থা। জাওয়াদের ওসিডির বাতি কাছে। অস্বস্তিতে তার চোখ মুখ কুঁচকে এল। ব্যতিব্যস্ত হয়ে গেল সে। তাড়াতাড়ি মোজা খুলে ফেলব। অস্থির স্বরে বলল, ওয়াশরুম কোথায়? দীপশিখার বড় বোন বলল, আসো আমি দেখিয়ে দিচ্ছি। জাওয়াদ উঠে পড়ল চট করে। তখন আব্বার রাগান্বিত চেহারার দর্শন পেল। জাওয়াদের আব্বা আব্দুল হামিদ সাহেব রাগী মানুষ। ইহজীবনে তাকে হাসতে দেখেছে বলে মনে পড়ে না জাওয়াদের। তার বজ্রকণ্ঠ আর কড়া চাহনি জাওয়াদের প্রাণ শুকিয়ে ফেলার জন্য যথেষ্ট। আজও অন্যথা হল না। একেই দীপশিখাকে দেখার পর থেকে চিন্তাশক্তি ক্ষীণ হয়ে গেছে। এখন আব্বার তীক্ষ্ণ দৃষ্টিতে তার বদহজম হবার উপক্রম হল। মাথা নত করে ফেলল। চিবুক লেগে গেল বুকের কাছে। কোনোমতে আব্বার চোখের সামনে থেকে সরে পড়ল জাওয়াদ। দীপশিখার বোনের নাম তরঙ্গিনী। জাওয়াদের থেকে অনেক বড় সে। ওয়াশরুম দেখিয়ে বলল, তোমার কিছু লাগলে ডাক দিও। আমি এখানেই আছি। জি। তুমি কি নার্ভাস? জাওয়াদ ঈষৎ বিস্মিত স্বরে বলল, কেন আপু? না, এমনি। জাওয়াদ জোরপূর্বক হাসল। তরঙ্গিনীকে তো বোঝানো যাচ্ছে না সে আসলে ব্যাপক ভয় পেয়েছে। তরঙ্গিনী মিটিমিটি হাসছে। জাওয়াদ নিশ্চিত তাকে বেকুবের দলে ফেলেছেন এই মহিলা। কিন্তু কিছুই করার নেই। সূর্যের তেজ নেই। শুকনো সমীরণে হিমেল ছোঁয়া। ছাদের একপাশে দুটো চেয়ারে মুখোমুখি বসে আছে জাওয়াদ এবং দীপশিখা উর্ফে চিঙ্কি। পা পরিষ্কার করে সোফাতে বসতেই মোস্তফা সাহেব জোরপূর্বক জাওয়াদ এবং দীপশিখাকে ছাদে পাঠালেন। তার মতে ছেলে মেয়ের আলাদা কথা হওয়া প্রয়োজন। আব্দুল হামিদ, যিনি কিনা নিতান্ত সেকেলে মানুষ, একেবারেই আপত্তি করলেন না, বরং সহমত করে এক প্রকার ধাক্কা মেরে চিঙ্কির সাথে পাঠালেন। জাওয়াদ চিঙ্কির দিকে তাকাতে পারছে না। অস্বস্তিটা গলা অবধি উঠে গেছে। এত বিশ্রী পরিস্থিতিতে কখনো পড়েছে কি না মনে পড়ছে না জাওয়াদের। সে অস্বস্তি কাটাতে বাহিরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে চিঙ্কির দিকে। যখনই তাকাচ্ছে তখনই দেখছে চিঙ্কি তীক্ষ্ণ দৃষ্টিতে একভাবে দেখছে তাকে। জাওয়াদের মনে হল এখনই বমি করে দিবে সে। অস্বস্তি, বিব্রতবোধ তীব্র হচ্ছে। কোনো কথাও খুঁজে পাচ্ছে না। শুধু একবার চিঙ্কি বলেছিল, চা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রচণ্ড শীতল স্বর। জাওয়াদের মনে হল গলা থেকে চাদুর পানীয় নামবে না। 6 বছর আগের চিঙ্কি আর এখনের চিঙ্কির মধ্যে অনেক মিল থাকলেও অনেক অমিল আছে। আগের মতোই গোলগাল, স্বাস্থ্যবান থাকলেও এখন আগের মতো বাচ্চা ভাবটি নেই। মুখের মেচতার দাগ কমে গেছে। চুল অনেক বড় হয়েছে। মোটা খোপায় বাঁধা চুলগুলো। আজ চোখে সেই গোল গোল চশমা নেই, হয়তো লেন্স পরা। দাঁতে আগে মেটাল ব্রেস ছিল, এখন নেই।
এখন সে 15 বছরের কিশোরীটি নেই, 21 বছরের নারী সে। কিশোরী সত্তা থেকে নারী সত্তায় পদচারণায় মেয়েদের চেহারায় অনেক পরিবর্তন হয়। চিঙ্কির মাঝেও তেমনই পরিবর্তন হয়েছে। জাওয়াদের স্বপ্নে তাকে এমন দেখায়নি। সেখানে অধিক সাজসজ্জায় ভিন্ন লাগছিল। কড়া সাজ, কড়া লিপস্টিক। অথচ বাস্তবে সেই সাজসজ্জা নেই। ভাষা ভাষা চোখজোড়ায় কাজলও দেয়নি চিঙ্কি। অথচ একেবারেই মন্দ লাগছে না। কেমন দিঘির শান্ত জলের মতো প্রশান্তিময় একটা মুখবায়ব। জাওয়াদের চিন্তার মেঘে চির ধরল যখন চিঙ্কি শুধাল, আপনি কি আমার ছবি দেখে এখানে এসেছেন? জাওয়াদ শুকনো ঢোক গিলল। মেকি হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ। আপনার আমাকে বিয়ে করতে আপত্তি নেই? জাওয়াদ বিপাকে পড়ল। কি উত্তর দিবে? চিঙ্কি মুখভাবে মনে হচ্ছে সে জাওয়াদকে মোটেই পছন্দ করছে না। করার কথাও নয়। কিশোরীকালে প্রত্যাখ্যান কোনো মেয়ে সহ্য করতে পারে না। জাওয়াদ তাকে খুবই রুক্ষভাবে প্রত্যাখ্যান করেছিল। চিঙ্কির মনে জাওয়াদ পৃথিবীর নিকৃষ্ট পুরুষ, এতে সন্দেহ নেই। এখন যদি জাওয়াদ বলে, না, আসলে আমি তোমার নামটাও বোনকে ঘুষ দিয়ে শুনেছি, তাহলে সামনে থাকা চায়ের কাপ ফিককে মারার সমূহ সম্ভাবনা রয়েছে। চান্স নেওয়া যাবে না। তাই স্মিত স্বরে বলল, হ্যাঁ, কেন? আপনি কি আমাকে চিনতে পারেন না? বিহ্বল স্বরে শুধালো চিঙ্কি। জাওয়াদ মা নাড়িয়ে মিথ্যে বলল, না তো। আমাকে তুমি চেনো? চিঙ্কির মুখের ভাব বদলে গেল। মেদুর মুখ খানায় তীব্র বিষাদ ফুটে উঠল। থমথমে স্বরে বলল, আমি আইডিয়ালে পড়তাম। আপনি সেখানে আমার সিনিয়র ছিলেন। জাওয়াদ জোর করে হেসে বলল, তাই নাকি? চিঙ্কি আর কোনো কথা বলল না। জাওয়াদের মনে হল সে পৃথিবীর জঘন্য মানবদের মধ্যে নাম লিখিয়েছে। এক মেয়ের মন দ্বিতীয়বারের মতো সে ভেঙেছে। হয়তো চিঙ্কি অন্য কিছু শুনতে চেয়েছিল। কিন্তু যেহেতু জাওয়াদ অস্বীকার করে ফেলেছে তাই আর পুরনো বিশ্রী স্মৃতি মনে করাতে চাইল না। সূর্য ঢলে গেছে। সমীরণে সন্ধ্যার গন্ধ। চিঙ্কি দাঁড়িয়ে পড়ল। জাওয়াদও উঠে দাঁড়াল। তার পিছু হাঁটতে নিলেই ঘুরে দাঁড়াল চিঙ্কি। ফলে জাওয়াদের মধ্যকার দূরত্ব বেশ কমে গেল। মেয়েটির মাথা জাওয়াদের বুক বরাবর। জাওয়াদের নিঃশ্বাস আটকে গেল। তাদের চোখাচোখি হলে চিঙ্কিও একটু ভ্যাবাচেকা খেল। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আপনার আমাকে অপছন্দ আমি জানি, কিন্তু আপনার কিছু বলা লাগবে না। আমাকে কেউ রিজেক্ট করেছে বাবা শুনলে কষ্ট পাবেন। আমিই বলে দিব, আমার আপনাকে পছন্দ হয়নি। চিঙ্কির কথায় জাওয়াদ ধাক্কা খেল। আজ অবধি কেউ তাকে পছন্দ হয়নি এমন কথা বলেনি। সুদর্শন হবার জন্য ছোটবেলা থেকেই মেয়ে মানুষের পছন্দের তালিকায় তার স্থান হয়েছে। কতখানা লাভলেটার জীবনে পেয়েছে তার হিসেব নেই। চিঙ্কিও তাদের মধ্যেই একজন। ফলে বেশ অপমানিত বোধ হল জাওয়াদের। প্রতিবাদ করে বলল, তুমি মিথ্যে বলবে কেন? এমন প্রশ্নে চিঙ্কি অপ্রস্তুত হল। মুখ লাল হয়ে গেল তার। মনে হল এখনই কেঁদে দিবে। থমথমে স্বরে বলল, কিন্তু আমাদের বিয়ে তো হবে না। কে বলেছে? আপনার আমাকে পছন্দ হয়েছে? চিঙ্কির অকপটে করা প্রশ্নে জাওয়াদ থমকাল। কথা হারিয়ে গেল। চিঙ্কিকে সে অপছন্দ করে না, ভয় পায়। বিগত 4 দিন তার সাথে যা হচ্ছে তাতে ভয় পাওয়া অস্বাভাবিক নয়। চিঙ্কিকে বিয়ে করলে তার অবস্থা কি হবে জানা নেই। চিঙ্কি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই তরঙ্গিনী তাদের ডাকতে এলো। জাওয়াদ যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু এখনো ফাড়া কাটেনি। গলার উপর বিয়ে নামক তলোয়ারটি এখনো ঝুলছে। যে ভয়টা পাচ্ছিল জাওয়াদ সেটাই হল। আব্দুল হামিদের মেয়ে খুব পছন্দ হয়েছে। তিনি চিঙ্কি উর্ফে দীপশিখাকেই ঘরের বউরূপে চান। মেয়ের পরিবার যেমন মার্জিত, মেয়েটিও শান্তশিষ্ট। আব্দুল হামিদের ঘরে এমন একটি মেয়েকেই তিনি চান।
স্ত্রী গত হয়েছে প্রায় 10 বছর। একাই 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। ছেলে চাকরি করছে, মেয়েটি মাত্র প্রথম বর্ষে। ছেলের বিয়ের পর মেয়ের বিয়েও দিয়ে দিবেন। ঘরে জ্যোতির মতোই একটা মেয়ে থাকলে তখন ফাঁকা ফাঁকা লাগবে না। তাই ছেলের বিয়ের এত তোড়জোড়। আর দীপশিখাকে দেখে তার মনে হয়েছে এই মেয়েটা একেবারে খাপে খাপ। আব্বার ঘোষণায় জাওয়াদের অবস্থা খারাপ। তার বদহজম হল, বমি হল, তারপর ধুম জ্বর। পাভেল অবাক স্বরে বলল, তুই তো ভাই ইতিহাস করলি, বিয়ের খুশিতে একেবারে জ্বর তুলে ফেললি। অফ যা গাধা। জাওয়াদ ক্রোধিত স্বরে বলল। তার পাভেলকে দেখলেই থাপড়াতে ইচ্ছে করছে। বন্ধু না মির্জাফর বুঝতে পারছে না। বন্ধুর সমস্যা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মেয়ের বাড়িতে পাত পেরে খেয়েও তার স্বাদ মিটেনি। হামিদ সাহেবের কথা শোনামাত্র নির্লজ্জের মতো বলেছে, আঙ্কেল, মেনু আমি ঠিক করব, কিন্তু এমন বন্ধু থাকার চেয়ে বন্ধুহীন হওয়া ভালো। জাওয়াদের বিরক্তমুখ দেখে এবার পাভেল হাত থেকে মোবাইল রাখল। কৌতূহলী স্বরে বলল, কি হয়েছে, মেয়ে ভালো লাগেনি? একটু চাপা রং, আর একটু হেলদি। এছাড়া তো খারাপ না। ব্যবহার মিষ্টি। পড়াশোনা জানে। নাকি তুই এখনো স্বামীর শোকে বেহুশ? একেই জ্বরে মাথা ব্যথা করছে। উপর থেকে পাভেলের কথা শুনে কান ঝা ঝা করতে লাগল। জাওয়াদ হাতের বালিশ ছুঁড়ে রাগী স্বরে বলল, বের হ, চোখের সামনে থেকে সর, নয়তো তোর গায়ে বমি করে দিব। মেয়েদের মতো রাগ করিস না তো। বল বল, আমি সলিউশন দিচ্ছি। পৃথিবীর সবকিছুর সলিউশন আমার কাছে আছে। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর স্বরে বলল, সত্যি শুনবি? মিথ্যে কেমনে শুনে? জাওয়াদ চোখ রাঙ্গাতেই পাভেল নরম স্বরে বলল, বল বল। জাওয়াদ এক একে 4 দিনের সব কাহিনী খুলে বলল। পাভেলের মুখ হা হয়ে গেল। সব ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শেষে জাওয়াদ অসহায় স্বরে বলল, যাকে স্বপ্নে দেখলে আমার দিনের 14টা বাজে, সেই মেয়েকে বিয়ে করলে তো জীবনের নিষ্পত্তি ঘটে যাবে। কিন্তু আব্বারে কেমনে বুঝাব? কি বলবো? আব্বা, যাকে পছন্দ করছেন সে আমারে স্বপ্নে ভয় দেখায়, আব্বা ট্যাডা দিয়ে দৌড়ানি দিবে। পাভেল চুপ করে রইল। থুতনিতে হাত ঠেকিয়ে বসে রইল সে। জাওয়াদ বিরক্তির স্বরে বলল, চুপ করে আছোস কেন? এবার মুখ খুলল পাভেল। দীপশিখা আসলে চিঙ্কি, সেই চিঙ্কি যে তোকে ইন্টারের ফেয়ারওয়েলে লাভ লেটার দিছিল আর তুই ওকে মুখের উপর না করে দিছিলি। এখন 6 বছর পর ও তোকে স্বপ্নে ভয় দেখাচ্ছে আর তোর 14টা বাজাচ্ছে। শুধু তাই না আঙ্কেল, চিঙ্কির সাথেই তোর বিয়ে ঠিক করতেছে। তুই কি ডেট ওভার শুকনা গাঞ্জা খাওয়া শুরু করছিস? কি বলতেছিস নিজে শুনছিস? জাওয়াদ কঠিন চোখে তাকাতেই পাভেল থেমে গেল। শুকনো কাশি কেশে বলল, দেখ, আমাকে বলছিস ভালো কথা, কিন্তু আর কাউকে বলিস না। সবাই তো আমার মতো ভালো মানুষ না। দেখা গেল তোকে মাছের জালে আটকায় পাবনায় ছেড়ে আসলো। বের হ, এখন বের হ আমার ঘর দিয়ে। চেতিস না দোস্ত। বের হ, নয়তো বমি করে দিব। জাওয়াদ বমি করা ভঙ্গি করতেই পাভেল দৌড়ে বেরিয়ে গেল। জ্যোতির সাথে দেখা হতেই বলল, বিয়ের খুশিতে তোর ভাই পাগলায় গেছে। বারান্দায় দাঁড়িয়ে আছে দীপশিখা। চুল উড়ছে মৃদু হিমেল হাওয়ায়। তরঙ্গিনী এসে একটা শালগায়ে জড়িয়ে দিল। দীপশিখা ঈষৎ চমকালো হঠাৎ স্পর্শে। তরঙ্গিনী মৃদু স্বরে বলল, কি ভাবছিস? কিছু না আপু। তোর দুলাভাই ফোন করেছে, ওদের তোকে খুব পছন্দ হয়েছে। বাবা আমাকে পাঠালেন তাই। মিস্টার জাওয়াদ হামিদকে তোর কেমন লাগল? দীপশিখা জোরে একটা নিঃশ্বাস ফেলল। খুব হতাশ স্বরে বলল, জানি না আপু। আমি খুব কনফিউজড। তোমাদের কেমন লেগেছে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আস্ত বলদ ছেলেটা।
অবশ্য বাবার বলদটাকে ভালো লেগেছে। মারও পছন্দ। সে বলছিল শাশুড়ি নেই, ঝামেলা নেই। কিন্তু আমি চাই না এই বলদের সাথে তোর বিয়ে হোক। বলদের কি দেখলে? ওমা, বলদ না? তোকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিল, পায়েস ফেলে একাকার অবস্থা। উপরে পায়েস মোজায় ঢুকে যাওয়ায় এমন ভাব করেছিল যেন তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ছাগল ব্যাটা। দীপশিখা অবাক হল। বিহ্বল স্বরে শুধাল, আমাকে দেখে চমকেছিল? হ্যাঁ। তাহলে কেন বলল আমাকে চিনে না? আনমতেই স্বগতোক্তি করল দীপশিখা। তরঙ্গিনী আলতো ধাক্কা মেরে বলল, কি ভাবছিস? কিছু না। কি বলবো বাবাকে? আমার সময় লাগবে। এভাবে এক দেখায় কি করে বলবো? তরঙ্গিনী হাসল। দীপশিখার গাল টিপে বলল, বড় হয়ে যাচ্ছিস তুই। টেনশন নিস না। জোড়া আল্লাহই ঠিক করেন। এই বলদের থাকে জোড়া থাকলে দেখবি ঠিকই বিয়ে হয়ে যাচ্ছে। দীপশিখা মলিন হাসল। আপুকে কি করে বুঝাবে এই মানুষটি তার প্রথম প্রেম ছিল? দীপশিখার এখনো মনে আছে সেদিনের কথা, যেদিন মানুষটি রুগ্নভাবে বলেছিল, তোমার কি মনে হয় তোমার লাভলেটারে আমি গদগদ মনে হ্যাঁ বলে দিব? এমন লাভলেটার আমি দিনে 10টা পাই। দীপশিখা মলিন হাসল। আপুকে কি করে বুঝাবে এই মানুষটি তার প্রথম প্রেম ছিল? দীপশিখার এখনো মনে আছে সেদিনের কথা, যেদিন মানুষটি রুগ্নভাবে বলেছিল, তোমার কি মনে হয় তোমার লাভ লেটারে আমি গদগদ মনে হ্যাঁ বলে দিব? এমন লাভ লেটার আমি দিনে 10টা পাই। কথাখানা এখনো মনে গভীর ক্ষত করে রয়েছে। প্রথম প্রেম বৃষ্টিস্নাত আকাশের সেই আবছা রংধনু যার আবেশ চিরটাকাল থেকে যায়। দীপশিখার জীবনে কখনো প্রেম আসবে ব্যাপারটি অকল্পনীয় ছিল। পরিবার ব্যতীত কোনো মানুষের প্রতি সে আসক্ত হবে সেটাই অবিশ্বাস্য ছিল। ছোটকাল থেকেই বড্ড অমিশুক মেয়ে দীপশিখা। বন্ধুবান্ধবের বালাই নেই। পরিবারের পরিধি ব্যতীত কোনো মানুষকেই তার পছন্দ নয়। তার ব্যক্তিগত বৃত্তে কারোর প্রবেশ অনুমতি ছিল না। তার অবশ্য একটি বিশেষ কারণ আছে। তরঙ্গিনী এবং দীপশিখা দুবোন হলেও তাদের চেহারা, বর্ণ, গড়নে বিস্তর পার্থক্য। তরঙ্গিনী মায়ের মতো সুন্দরী। শুভ্র বদন, মসৃণ ত্বক, ঐশ্বরিক সৌন্দর্যের প্রতিমা। অন্যদিকে দীপশিখা দেখতে একেবারেই বাবার মতো। বাবার মতো রং, বাবার মতো মুখাবয়ব, বাবার মতোই সামনের দাঁতের মাঝে ফাঁক। যে কেউ দেখলেই বলল, এ তো বাবার মেয়ে। বাবার মেয়ে সে ব্যাপারটিতে দীপশিখার বেশ গর্ববোধ হতো। মায়ের রাখা সুন্দর নামের থেকে বাবার রাখা চিঙ্কি তার বেশ পছন্দ। বাবার আদুরে ডাক, চিঙ্কি মা, তার বড্ড প্রিয়। কিন্তু শৈশব পার হতেই বুঝল সমাজের কাঠামো ধারায় সে বেমানান। তার গড়ন, চেহারা, বর্ণ সবকিছুই প্রশ্নের মুখে পড়ল। আত্মীয়স্বজন রসিকতা করে খোঁচা দিয়ে বলত, চিঙ্কির রংটা তো দিন দিন চাপাই হচ্ছে। নীরু, এক কাজ কর, ওকে বেশি বের হতে দিস না। বাহিরে খেলাধুলা করলে রং আরও কালো হয়ে যাবে। হলুদ দুধে মিলিয়ে খাওয়া, রং পরিষ্কার হবে। চাপা রঙের সাথে জুটল তার মোটা হওয়ার খোটা। মোস্তফা সাহেব খেতে পছন্দ করেন। বাবার মেয়ে দীপশিখা, তাই সেও খাওয়া দাওয়ায় শৌখিন। ফলে বাবার মতোই স্বাস্থ্যবান সে। এটাও চোখে পড়ল। এমনকি তার সামনের দুটো দাঁতে ফাঁক নিয়েও আপত্তি। শুধু তাই নয়, স্কুলে তাকে নানারকম ঠাট্টার সম্মুখীন হতে হল। চিঙ্কি মোটা, চিঙ্কি ফোকলা ইত্যাদি উপাধি তাকে মাথা পেতে নিতে হল। যে কারণে তার বন্ধু জুটল না। চিঙ্কির বয়স তখন 14, কেবল ক্লাস 9-এ উঠল। বিরাট এক কাণ্ড ঘটিয়েছিল চিঙ্কি। রাগে ক্লাসের এক মেয়ের চুল টেনে ধরেছিল সে। কারণ মেয়েটি দীপশিখাকে দিয়ে বাজে একটি ছবি এঁকেছিল, তারপর সেটা নিয়ে ক্লাসে হাসাহাসিও হয়েছে। ম্যাডামের কানে যেতেই ঘটনাটির পর নিরুপমা এবং মোস্তফাকে স্কুল থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর থেকে নিরুপমা মেয়ের প্রতি প্রচুর যত্নশীল হলেন। তার খাওয়া পরিমিত করে দিলেন। কড়াভাবে বাসায় বললেন, কেউ ওকে চিঙ্কি বলবে না। মিষ্টি আনা বন্ধ হয়ে গেল। দাঁতে ব্রেস লাগানো হল। সপ্তাহে 2 দিন রূপচর্চা করার জন্য বরাদ্দ করা হল। অবশ্য এসব কড়াকড়িতে মোস্তফা বা দীপশিখার খুব যায় আসে না। মোস্তফা তার মেয়েকে আড়ালে চিঙ্কি বলেই ডাকে। স্ত্রী থেকে লুকিয়ে এখনো মেয়ের জন্য ছানার মিষ্টি নিয়ে আসে। তবে এসবে মানুষের সাথে মেশার ইচ্ছে ফুরিয়ে গেল চিঙ্কির। নিজের আশেপাশে এক কঠিন দেওয়াল গড়ে তুলল যেন কেউ তার পরিসরে প্রবেশ না করতে পারে। কিন্তু সেই কঠিন দেওয়ালের মাঝেও কিভাবে যেন জাওয়াদ তার বৃত্তে কোনো প্রবেশ করল। জাওয়াদ হামিদ স্কুলে থাকতেই বেশ জনপ্রিয় ছিল। সোশ্যাল বাটারফ্লাই ট্যাগটা তার জন্য একেবারে খাপে খাপ। তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী কোনো কিছুর অভাব ছিল না। লম্বা, সুদর্শন কিশোর সে, স্কুলের স্পোর্টস ক্লাবের সদস্য, গান গায়, লেখাপড়ায় ভালো, সব মিলিয়েই ছেলেটি সবার কেন্দ্রবিন্দু। কিন্তু কিশোরী দীপশিখার এসব কারণে তাকে ভালো লাগেনি। ভালো লাগার কারণটি ছিল ভিন্ন। চুল টানাটানির ঘটনার জন্য ক্লাসের মেয়েদের চক্ষুশূল হল দীপশিখা। দীপশিখাকে খুব একটা বকুনি খেতে হয়নি। কিন্তু যে বেচারির চুল সে টেনেছিল তাকে ম্যাডাম বকেছিলেন। ফলে দীপশিখার উপর প্রচণ্ড রাগ ছিল মেয়েটির। রাগ জাহির করতে সে দীপশিখার বেঞ্চে সুপারগ্লু আঠা লাগিয়ে দিল। পরিণামে সে যখন বেঞ্চ থেকে উঠতে গেল তার জামা ছিঁড়ে গেল। ক্লাসে আবার হাসির পাত্র হল সে। কিন্তু এবার আর ম্যাডাম দীপশিখার কথা শুনলেন না। তাকেই বকাঝকা করলেন। ঘটনার তিততায় ঝাঝরা হল কিশোরী হৃদয়ে। ক্লাস শেষে ক্লাসরুমেই বসে রইল সে। বাসায় যেতেও ইচ্ছে হল না। ব্যাগের উপর দুহাতে মাথা নত করে বসে রইল সে। চোখ থেকে অঝোরধারায় জল গড়াল। হঠাৎ একটি পুরুষালী স্বর কানে এলো। তোমার কি শরীর খারাপ? দীপশিখা মুখ তুলে চাইতে শুভ্র, সৌম্য মুখখানার দর্শন পেল। গাঢ় কালো চোখ দুটি গভীর এবং শান্ত, যেন কোনো বিরাট হ্রদের শান্ত জল। সেই চোখে নিজের মায়াময় প্রতিচ্ছবি দেখতে পেল যেন দীপশিখা। অম্লান হাসিখানায় ভুলে গেল কাঁদতে। সুঠাম দেহি কিশোর শুধাল, শরীর খারাপ তোমার? কাঁদছ কেন? সম্বিত ফিরল দীপশিখার। টলমলে চোখজোড়া মুছতে মুছতে ধরা স্বরে বলল, আমার জামা ছিঁড়ে গেছে। ছিঁড়লে কি করে? দীপশিখা মাথা নত করে ফেলল, চিবুক মিশে গেল বুকের কাছে। ছেলেটা কিছু একটা ভেবে নিজের জ্যাকেটটা খুলে এগিয়ে দিল। হাসি মুখে বলল, এটা মাজায় বেঁধে নাও। কালকে ফেরত দিয়ে দিও। আপনাকে পাবো কোথায়? কলেজ বিল্ডিংয়ে। আমি 2nd ইয়ারের স্টুডেন্ট। এখানে কি করেন? সিক্রেট, বলা যাবে না। বলতে না বলতেই শোনা গেল, জাওয়াদ, আয়। ছেলেটি হাসিমুখে তার জ্যাকেটটা রেখেই দৌড় দিল। দীপশিখার স্তব্ধ জীবনে চরম চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হল এক অব্যক্ত অনুভূতি। অগোচরে মনবাগিচায় একটা প্রেমপুষ্প রোপণ করে গেল, যা যত্ন করে লালন করতে লাগল কিশোরী। ভেবেছিল নিঃশব্দেই তার প্রেমপুষ্পের যত্ন করবে সে। কিন্তু দেখতে দেখতে জাওয়াদের বিদায়ক্ষণ চলে এলো। মানুষটিকে আর দেখা হবে না। জীবনের মোড় কোথায় নিয়ে ঠেকবে জানা নেই। বাবা একটা কথা সবসময় বলে, মনের কথা মনে রেখো না, বলে দাও। জমিয়ে রেখে কি লাভ, জীবন তো ক্ষণিকের। তাই মনে সাহস সঞ্চয় করল সে। পরিকল্পনা করল জ্যাকেট ফেরত দেওয়ার বাহানায় প্রেমপত্র দিবে। ক্লাস ফাঁকি দিয়ে গেল কলেজ ভবনে। ফেয়ারওয়েলের অনুষ্ঠান চলছে তখন। এর মাঝে জাওয়াদকে খোঁজা একটা মিশন। কিন্তু মিশন ইম্পসিবল তো পসিবল করতেই হবে। প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরি পর অবশেষে পেল জাওয়াদকে। তাও একগুচ্ছ মেয়ের মাঝে। দীপশিখা অপেক্ষা করতে লাগল কখন ফাঁকা হবে জাওয়াদ। অনেক অপেক্ষার পর যখন অবশেষে মৌমাছির চাক থেকে মুক্ত হল জাওয়াদ, তখনই দীপশিখা খপ করে তার হাত ধরল।
এমন কাজে চমকালো জাওয়াদ। কিন্তু সেই বিস্ময়কে টাইম প্লিজ বলে তার হাত টেনে এক ফাঁকা জায়গায় নিয়ে এলো দীপশিখা। জাওয়াদের বিহবল মুখখানা দেখে বুঝতে পারল খুব সাহসিকতা দেখিয়েছে। কিন্তু সময় নেই, তাই চট করে জ্যাকেটটা এগিয়ে বলল, আমি চিঙ্কি, মনে আছে আপনার? জাওয়াদ এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। দীপশিখা বুঝল মানুষটি তাকে চিনেনি, তাই হতাশ স্বরে বলল, আমার জামা ছিঁড়ে যাওয়ায় জ্যাকেটটা দিয়েছিলেন, আমি ফেরত দিতে এসেছি। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু রেখে দিল তো চোর বনে যেতাম। জাওয়াদ অপ্রস্তুত হাসল। জ্যাকেটটা নিয়ে মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ। জাওয়াদ যেতে নিলে দীপশিখা পিছু ডাকল, জাওয়াদ ভাই, কিছু বলবে? হ্যাঁ, বলবো, বলেই মাথা নিচু করে একটা খাম এগিয়ে দিল। দীপশিখার মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে, শব্দগুলো হাওয়া হয়ে গেছে লজ্জায়। জাওয়াদ দ্বিধাগ্রস্ত স্বরে শুধাল, এটা কি? যখন ফ্রি হবেন পড়বেন, উত্তর দিতে হবে না, তবে পড়বেন প্লিজ। জাওয়াদ অপ্রস্তুত হল। শঙ্কিত মনে খামটি নিতেই একছুটে পালাল দীপশিখা। তার ভীষণ লজ্জা লাগছে। সে জাওয়াদের মুখখানা দেখার সাহস পেল না। সে জাওয়াদের উত্তর চায় না, শুধু চায় জাওয়াদ জানুক সে তাকে পছন্দ করে। ভেবেছিল জাওয়াদের সাথে দেখা হবে না, কিন্তু স্কুল শেষেই জাওয়াদের সাথে দেখা হল। তার অবস্থা বিধ্বস্ত ছিল। ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে, চোখের নিচে কালচে দাগ, শার্টে ময়লা লাগা, চুল অবিন্যস্ত। পরিপাটি ছেলেটিকে একেবারেই এলোমেলো লাগছে। জাওয়াদ দাঁড়িয়ে ছিল স্কুলের বাহিরের বাসের ছাউনির নিচে। তার সাথে কেউ ছিল না। দীপশিখা তার পাশে দাঁড়াল, স্বচ্ছ মনে শুধাল, আপনি কি মারপিট করেছেন জাওয়াদ ভাই? জাওয়াদ চমকে তাকাল। খানিকটা অপ্রস্তুত হল যেন সে। উত্তর দিল না, অন্যদিকে তাকিয়ে রইল। দীপশিখা বুঝল সে ভুল প্রশ্ন করে ফেলেছে। সে চুপ করে রইল। তবে কেন যেন জাওয়াদের সাথে কথা বলতে ইচ্ছে হল। এমন ইচ্ছে খুব বেমানান দীপশিখার সাথে। সে মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, অথচ জাওয়াদের সাথে কথা বলার জন্য আকুপাকু করছে মন। হয়তো আর কখনো কথা বলতে পারবে কিনা সেজন্যই এই বেকুল ইচ্ছে। ফলে নিজ থেকেই বলল, আপনি কি চিঠিটা পড়েছিলেন? জাওয়াদ এবারও উত্তর দিল না। দীপশিখা নিজ থেকেই বলল, আমি আসলে কখনো ভাবিনি আপনি চিঠিটা নিবেন। আমি ভেবেছিলাম আপনার হয়তো প্রেমিকা আছে। তবুও আমি চিঠিটা লিখেছি, কারণ আমি আক্ষেপ রাখতে চাই না। হয়তো আজকের পরে আপনার সাথে আমার দেখা হবে না, আপনি হয়তো আমাকে মনেও রাখবেন না, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুব মূল্যবান হয়ে থাকবে। কারণ আপনি আমার স্কুলজীবনের সবচেয়ে স্নিগ্ধ স্মৃতি। আপনি আমার চিঠিটা পড়ে বলেন কেমন লেগেছে, তাহলে সত্যি আমার ভালো লাগবে। তুমি সত্যি শুনতে চাও আমার কেমন লেগেছে? জাওয়াদের শীতল কণ্ঠে ধাক্কা খেল দীপশিখা। চুপ হয়ে তার দিকে একরাশ কৌতূহল নিয়ে তাকাল। জাওয়াদ তার চশমার আড়ালের অসহায় চাহনিকে উপেক্ষা করে রুক্ষ স্বরে বলল, আমার মোটেই ভালো লাগেনি। আমি চিঠিটা খুলেও দেখিনি। কোথায় পড়ে গেছে জানিও না। তোমার মতো মেয়েদের আমার চেনা। একটু ভালো ব্যবহার করলেই তোমরা মাথায় উঠে নৃত্য করো। অপর মানুষটি যে বিরক্ত হতে পারে সেই ধারণাও তোমাদের নেই। আমার ডিসগাস্টিং লাগে এমন প্রেমপত্র। প্রেম কি এত সস্তা? তুমিও নিশ্চয়ই আর 10টা মেয়ের মতো আমার উপর ক্রাশ খেয়েছ। খুব নরমাল। বাট তোমার কি মনে হয় তোমার লাভ লেটারে আমি গদগদ মনে হ্যাঁ বলে দিব? এমন লাভ লেটারে আমি দিনে 10টা পাই। আমি ত্যক্ত, বিরক্ত। বলতে বলতেই থেমে গেল জাওয়াদ। তার মুখশ্রীতে অনুতাপ ফুটে উঠল। সে কিছু বলতে নিল। দেখো, চিঙ্কি,
জাওয়াদ কথাটা শেষ করার আগেই দীপশিখা উল্টোদিকে হাঁটা শুরু করল। সে আর দাঁড়াল না। দাঁড়ানোর সাহস হল না। তার কান ঝা ঝা করছে। এতটা রুক্ষ প্রত্যাখ্যান তার জন্য অপেক্ষা করছে কল্পনাতীত ছিল। পাজোড়া ভারী হয়ে এল। হৃদয় ভার হল। চোখজোড়া বিষাদ্রেও তুলল। কিন্তু থামল না দীপশিখা। এক প্রকার পালিয়ে গেল জাওয়াদের সামনে থেকে। সেই হৃদভাঙ্গন তার এখনো স্পষ্ট মনে আছে। 1 সপ্তাহ ঘর থেকেই বের হয়নি। এতটা যন্ত্রণা প্রেমে কিশোরীর জানা ছিল। বাবা ছাড়া ঘরের কেউ জানে না। চুপচাপ, শান্ত, স্বল্পভাষী মেয়েটাও কখনো প্রেমে পড়েছিল আর তীব্র আঘাতে তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়েছিল। চিঙ্কির সাথে দেখা হবার রাতে জাওয়াদ কোনো স্বপ্ন দেখল না। পরদিন আশ্চর্য ঘটনা ঘটল। অফিসে ইনক্রিমেন্ট ঘোষণা হল। জাওয়াদের বেতন 2000 টাকা বেড়েছে। খুবই আশ্চর্য ব্যাপার। জাওয়াদ ভেবেছিল বিপদ কেটে গেছে। কিন্তু পরদিন রাতে আবার চিঙ্কির সাথে বিয়ের স্বপ্নটা দেখল। এবং নিয়ম মাফিক তার দুর্ভাগ্য শুরু হল। গুলিস্তানে গিয়েছিল, সেখানে পকেটমারের পাল্লায় পড়ল। 4000 টাকা সহ মানিব্যাগ হাওয়া। তার পরের দিনের স্বপ্নের বদৌলতে তার রিকশার দুর্ঘটনা ঘটল। পা মচকে গেল। ফলে জরুরি তলব পড়ল পাভেলের। পাভেল অফিস থেকে ছুটি নিয়ে এল। এখন জাওয়াদের পাশে সে বসে আছে। জাওয়াদের কপালে তীব্র ভাঁজ। চিন্তিত স্বরে বলল, জাদুটোনায় বিশ্বাস করিস নাকি তুই? না রে। তাহলে তুই চাকরি ছাড়ার পর ডুগডুগি হাতে জাদু করে বেড়াবি নাকি? জাওয়াদের মাথা গরম হয়ে গেল। পাভেলের কথায় তার পিঠে জোরে কিল বসাল সে। গাল ফুলিয়ে কিল সহ্য করল পাভেল। পিঠ টানটান করল যাতে ব্যথা উপশম হয়। মুখের ভাব বদলে গেল। কিন্তু কিছু বলার সাহস পেল না। জাওয়াদ হিনহিনে স্বরে বলল, এবার আমার কথা শুনবি? আর উপায় কি? স্বর খাদে নিয়ে মিনমিনিয়ে বলল পাভেল যেন জাওয়াদ না শুনে। জাওয়াদ খুব বিজ্ঞভাব টেনে থুতনিতে হাত ঠেকিয়ে বলল, আমার সাথে যা হচ্ছে তা নরমাল না। আমার মনে হয় চিঙ্কি আমার উপর জাদু করেছে। ও আমার রিজেকশন সহ্য করতে পারেনি। এভাবে আমার জীবনে আগুন জ্বালায় ও বদলা নিতে চায়। স্বপ্নেও বলেছিল সুদে আসলে বদলা নিবে। জাওয়াদের দিকে চোখ ছোট ছোট করে তাকালো পাভেল। তারপর তীক্ষ্ণ স্বরে বলল, তোর উপর জাদু? চিঙ্কি করবে? তাও 6 বছর পর? দোস্ত সত্যি করে বল, তোকে কি গাঞ্জা সাপ্লাই দিচ্ছে? না মানে, এমন কথা নেশাখোরদেরও বলতে শুনিনি আমি। যদি কখনো রাস্তায় গণপিটুনি খাস, খবরদার আমার নাম নিবি না। আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। জাওয়াদ চোয়াল শক্ত করে আবার মারতে তৎপর হলে পাভেল তাকে শান্ত করার জন্য বলল, তুই নিজেই ভাব কি বলছিস? মানে যে শুনবে সেই বলবে তোর টপ ফ্লোরের কলকবজা ঢিলে। অসম্ভব তো কিছু নয়। মনে নেই তানিয়া আমার চুল কেটে নিয়ে গেছিল তাবিজ করবে বলে? ওই মেয়ের মাথায় সমস্যা ছিল। চিঙ্কি ইজ ফিট এন্ড ফাইন। আই নো, ইট ডাজ নট মেক মাচ সেন্স। মাচ সেন্স? দোস্ত ইট ডাজ নট মেক এনি সেন্স। কিন্তু তুই নিজেই ভাব, এসব কেন হচ্ছে? ওর সাথে দেখা হওয়ার দিন আমি স্বপ্ন দেখলাম না। আর আমার সাথে পরদিন কিছুই ঘটল না। তারপর আবার আগের মতো সব এলোমেলো হচ্ছে। 2 মেলা। যা হচ্ছে সব ওর জন্য। ওর মুখ দেখলে আমার জীবন শর্টেড। পাভেল অধৈর্য গলায় বলল, তাইলে বিয়ে ফেল। তারপর সামনে বসিয়ে ওর মুখ দেখ। ঝামেলা চুকে যাক। ও তো এটাই চায়। পাভেলের কপাল চাপড়াতে ইচ্ছে হল। দাঁতে দাঁত পিষে বলল, তাইলে শার্লক হোমস তুমি কি চাও? জাওয়াদ দৃঢ় স্বরে বলল, আমি ওকে হাতে নাতে ধরব। আর ওকে দিয়েই এই স্বপ্নকাণ্ডের ইতি ঘটাব। কেমনে? জাওয়াদের ঠোঁট চিরে দুর্বোধ্য হাসি উন্মোচিত হল। প্রফুল্ল স্বরে বলল, বাবা বলেছে চিঙ্কির সাথে যোগাযোগ বাড়াতে। আমি ভেবেছি প্রতিদিন ওর সাথে দেখা করব।
জাওয়াদের ঠোঁট চিরে দুর্বোধ্য হাসি উন্মোচিত হল। প্রফুল্ল স্বরে বলল, বাবা বলেছে চিঙ্কির সাথে যোগাযোগ বাড়াতে। আমি ভেবেছি প্রতিদিন ওর সাথে দেখা করব। এতে দুটো জিনিস হবে, এক, আমি আর স্বপ্ন দেখব না, আর দুই, ওকে চোখে চোখে রাখতে পারব। তারপর হাতে নাতে ধরব। পাভেল মিনমিন করে বলল, হাতে নাতে ধরতে যেয়ে নিজেই না ধরা খাস। কিছু বললি? না, বললাম, অল দ্য বেস্ট। আমি উঠি। বলেই উঠে দাঁড়াল পাভেল। জাওয়াদ ভ্রু কুঁচকে শুধাল, কোথায় যাচ্ছিস? তোর জীবনের যাবতীয় সমস্যার সমাধান দেওয়া ছাড়াও এই অধমের একটা জীবন আছে। আমার জন্য কেউ অপেক্ষা করে। জাওয়াদের কপালে ভাঁজ পড়ল। বিহ্বল স্বরে শুধাল, তুই প্রেম করছিস? বলিস নি তো? পাভেল লাজুক হাসি হেসে বলল, এসব কি ঢোল পিটানোর বিষয়ে? লজ্জা লাগে না? হাসি থামা, দেখলেই গা জ্বলছে। পাভেল হাসি বিস্তৃত করল। ফিচেল গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবিস না, আপাতত তোর চিঙ্কিকে নিয়ে ভাব। ও মোটেই আমার চিঙ্কি নয়। হতে কতক্ষণ? আমি তো এখনই দেখছি, একটা লাল লাভ কার্ডবোর্ডে গোল্ডেন বর্ণে লেখা জাওয়াদ ওয়েডস চিঙ্কি। আহা, কি মনোরম দৃশ্য! কথাটা শেষ করার সাথে সাথেই জাওয়াদ পেপারওয়েট হাতে নিল। কড়া স্বরে বলল, এক্ষণে আমার ঘর থেকে বের হ, নয়তো তোর কল্পনায় ফুটো করার ব্যবস্থা করছি। জাওয়াদের হাতের পেপারওয়েট দেখে পাভেলের গলা শুকিয়ে এল। বুঝল এখানে দাঁড়ানো বিপজ্জনক। ফলে আর দাঁড়াল না। এক ছুটে বেরিয়ে গেল। এখনও বিয়ে হয়নি। জাওয়াদের বিশ্বাস নেই, সত্যি সত্যি পেপারওয়েট ছুঁড়ে দাঁত ভেঙে দিবে। দাঁত ফোকলা জামাইকে কে বিয়ে করবে তখন? পা মুচকে যাওয়ার বাহানা দিয়ে হাফ ডে অফিস করল জাওয়াদ। গতরাতে এক ফোঁটাও ঘুমায়নি। নির্ঘুম রাত কাটিয়েছে। ঘুমালে যদি আবার স্বপ্ন দেখে। একেই স্বপ্নের তাণ্ডবে জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। আর কোনো দুর্ভাগ্যের শিকার হতে চায় না জাওয়াদ। জাওয়াদের অবাক লাগছে। এককালে স্বপ্নকে কেবল কুসংস্কার বলে ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ছেলেটি স্বপ্নের ভয় ঘুমাতে পারছে না। চিরটাকার যুক্তিবাদী ছেলে জাওয়াদ। যুক্তিতর্ক ছাড়া এই ২৫ বছরে কোনো কাজ করেছে কি না মনে পড়ছে না। কিন্তু তার সাথে যা ঘটছে কোনো যুক্তির আওতায় পড়ছে না। পাভেল বন্ধু বিধায় সে কথাগুলো শুনছে। নয়তো স্বাভাবিক মানুষ শুনলেই বলবে, আপনি ভালো ডাক্তার দেখান। তবে জাওয়াদ দৃঢ় প্রতিজ্ঞা করেছে নিজের সাথে। এই যন্ত্রণার শেষ সে দেখেই তবে ছাড়বে। এই স্বপ্নকাণ্ডের ইতি সে টানবেই। জ্যোতিকে ঘুষ দিয়ে চিঙ্কির ভার্সিটির ঠিকানা নিয়েছে জাওয়াদ। বর্তমানে ইংরেজিতে অনার্স করছে মেয়েটি। দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। জাওয়াদের পরিকল্পনা হল, ভার্সিটি ছুটির সময় সে ভার্সিটির গেটে উপস্থিত হবে। এখানে দাঁড়িয়েই মেয়েটিকে ফোন দিবে। তারপর তাকে বাড়িতে পৌঁছে দিবে। এর মাঝে একটু আলাপ করবে। পরিকল্পনা অনুযায়ী দুপুর ১টার আগেই ভার্সিটির গেটের সামনে দাঁড়াল। বিশাল বাগানবিলাস ঘেরা ডাল নেমে এসেছে ভার্সিটির গেটে। মাথার উপর উত্তপ্ত সূর্যকে উপেক্ষা করে জাওয়াদ দাঁড়িয়ে রইল গেটের সম্মুখে। ভার্সিটির দারোয়ান সন্দিহান চোখে দেখছে। তার চাহনি তীক্ষ্ণ, যেন কোনো চোর বাটপারকে দেখছে। জাওয়াদের অস্বস্তি লাগছে। এর পূর্বে কোনো মেয়ের জন্য কখনো অপেক্ষা করেছে কি না জাওয়াদের মনে পড়ছে না। অথচ আজ চিঙ্কির জন্য অপেক্ষা করছে। জ্যোতির থেকে শুনেছে আজ চিঙ্কির পরীক্ষা আছে। শেষ হবে ১টার সময়। ঘড়িতে এখন ১:১৫ বাজে। জাওয়াদ বিপাকে পড়ল। ঠিক করে উঠতে পারল না সে ফোন দিবে কি না। অপরিচিত নম্বর নাও ধরতে পারে। পরমুহূর্তেই ভাবল, সে যেমন চিঙ্কির নম্বর পেয়েছে, চিঙ্কিও পেতে পারে। কিন্তু চিঙ্কি হলো থেকে বের হয়েছে কি না বুঝতে পারছে না। দ্বিধার মেঘে ছেদ পড়ল যখন দেখল সাদা জামা পরিহিত চিঙ্কি গেটের দিকে হেঁটে আসছে। জাওয়াদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মোটর সাইকেলের ফ্রন্ট মিররে নিজের চুলগুলো ঠিক করেই হাত উঁচিয়ে ডাকল,
ছি, দীপশিখা। নিজের নাম শুনতেই চমকে উঠল দীপশিখা। চমক আকাশ ছুল যখন দেখল ভার্সিটির গেটে বাইকে হেলান দিয়ে জাওয়াদ দাঁড়িয়ে আছে। সে হাত উঁচিয়ে তাকে ডাকছে। দীপশিখা আশেপাশে তাকাতেই দেখল সবার চোখ তার দিকে। এদের মধ্যে তার ক্লাসের ছেলেমেয়েও রয়েছে। ভার্সিটি জীবনে সামান্য কথাও রটনায় পরিণত হতে সময় লাগে না। এখানে একজন সুদর্শন যুবক বাইক নিয়ে দীপশিখার জন্য অপেক্ষা করছে। উপরন্তু হাত উঁচিয়ে সে তাকে ডাকছে। এই ঘটনা ব্রেকিং নিউজ হতে সময় লাগবে না। দীপশিখার মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হওয়া অপছন্দ। সেখানে ব্রেকিং নিউজ হওয়ার কথা সে ভাবতেও পারে না। ফলে চোখ মুখ কুঁচকে এলো। জাওয়াদ ভেবেছিল চিঙ্কি তাকে দেখে অবাক হবে, প্রফুল্ল হবে। কিন্তু এমন কিছুই হল না। চিঙ্কি তার পাশ কাটিয়ে সোজা হেঁটে চলে গেল। তাকে হ্যালো, হাই কোনো সম্ভাষণ জানাল না। জাওয়াদ বেকুবের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বিস্ময় কাটতেই দেখল চিঙ্কি একটা রিকশায় উঠে গেছে। ফলে দ্রুত মোটরসাইকেলে স্টার্ট দিল সে। রোদ মাথায় তুলে তার জন্য দাঁড়িয়ে থেকে যদি কথাও না হয় তবে এত কষ্টের মানে কি? চিঙ্কির রিকশা চলছে আপন গতিতে। জাওয়াদ তার রিকশার পাশেই মৃদু গতিতে বাইক চালাচ্ছে। এত আস্তে কখনো বাইক চালানোর অভ্যাস নেই তার। কিন্তু আজ চালাচ্ছে। সে কেন এমন করছে তার কারণ নিজেও জানে না। শুধু জানে চিঙ্কির সাথে কথা বলতেই হবে। চিঙ্কি ভাবলেশহীন। একবার শুধু আর চোখে দেখল জাওয়াদকে। ক্ষণিকের জন্য চোখাচোখি হল। তারপর সে দুম করে হুড তুলে দিল। জাওয়াদ হতবাক হল মেয়েটির এমন কাজে। এই প্রথম তার সাথে কোনো মেয়ে এমন আচরণ করছে। এতকাল তো মেয়েরা তার হাসতেই কুপোকাত হতো। আর এই মেয়ে কি না তার মুখের উপর হুড টেনে দিচ্ছে মানা যায়। রিকশা থামল পুরনো তিনতলা বাড়ির সামনে। জাওয়াদও তার মোটরসাইকেল এক কোনোয়ায় থামাল। চিঙ্কি ভাড়া চুক্তি করে যেই ভেতরে যেতে নিল অমনি খপ করে তার হাত টেনে ধরল জাওয়াদ। আকস্মিক কাজে অপ্রস্তুত হল চিঙ্কি। গোল গোল চোখে তার দিকে চেয়ে রইল। মেয়েটি আজ লেন্স পরেনি। গোল গোল চশমার ভেতরের বিহবল চোখজোড়ায় চোখ স্থির রেখে জাওয়াদ গাঢ় স্বরে শুধাল, আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? চিঙ্কির কপাল কুঁচকে এলো। শানিত স্বরে উল্টো প্রশ্ন করল, আপনি এভাবে আমার হাত ধরলেন কেন? হাত ছাড়ুন। চিঙ্কির স্বর শুনতেই হাত ছেড়ে দিল জাওয়াদ। চিঙ্কি তার চশমা ঠিক করা স্বরে বলল, এভাবে কখনো আমার হাত ধরবেন না। লাফাঙ্গাগিরি আমার অপছন্দ। আর আপনি কেন আমার ভার্সিটির সামনে দাঁড়িয়েছিলেন? এখানেও এভাবে হ্যারাস করছেন কেন? জাওয়াদ থতমত খেল। মেয়ে বলে কি সে তাকে হ্যারাস করছে? স্মিত স্বরে স্বগতোক্তি করল, আমি তো তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন? আমাদের কি দেখা করার কথা ছিল? না। তাহলে? কথা না থাকলে দেখা করা যায় না? না যায় না। জাওয়াদের রাগ হল। ছোট একটা মেয়ে। মাথাটাও তার বুকের ধারে পড়ে থাকে। অথচ তেজ আকাশচুম্বী। ফলে মাথাটা ঝুঁকিয়ে চিঙ্কির চোখে চোখ রেখে বলল, বেশ তাহলে এখনই টুকে নাও, আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। আপনি বললে আমি কেন দেখা করব? করবে না কেন? আপনার কি মনে হয় আপনি বলবেন আর আমি গদগদ মনে রাজি হয়ে যাব? এমন লাফাঙ্গাগিরি আমার সাথে দেখাবেন না। আমি ত্যক্ত, বিরক্ত হই। কথাটা খুব চেনা। একদিন এমন কিছুই জাওয়াদ নিজেই বলেছিল চিঙ্কিকে। মৃদু হেসে বলল, ব্যাপার না, অভ্যাস হয়ে যাবে। যাও, খেয়ে ঘুম দাও। তোমার কালকে টিউশন আছে না? আমি 6:30টায় অপেক্ষা করব। চিঙ্কির কপালের ভাঁজ প্রগাঢ় হল। বিরক্তি স্পষ্ট ফুটে উঠল। কিন্তু জাওয়াদ পাত্তা দিল না। তার স্বপ্ন কাণ্ডের ইতি টানাই এখন একমাত্র কাজ। জাওয়াদ সোফায় বসে রয়েছে। সামনে ল্যাপটপ। 2-3টি ওয়েবসাইট ওপেন করা। প্রতিটিতেই একটি টপিক, হাউ টু ইমপ্রেস এ গার্ল,
কিন্তু এসব উপায় সব ভুয়া। ওয়েবসাইট অনুযায়ী মেয়েরা হেলদি ফ্লার্টিং পছন্দ করে। চিঙ্কির ভাষায় এটা লাফাঙ্গাগিরি। মেয়েটি তার সাথে কথা বলতেও আগ্রহী নয়। গত 7 দিনে তার সাথে দেখা করার একটি পরিকল্পনাও সফল হয়নি। মেয়েটি তাকে দেখেও না দেখার ভান করে হাঁটা দেয়। কথা বলতে অনীহা। তৃতীয় দিন 3টে গোলাপ নিয়ে গিয়েছিল জাওয়াদ, সাদা গোলাপ, 200 টাকার 3টে গোলাপ। অথচ মেয়েটি নির্বিকার মুখে বলল, আমার গোলাপে অ্যালার্জি। জাওয়াদ প্রতিদিন সেজেগুজে যায়। অফিসে মেয়েরা তার সাথে ফ্ল্যাটও করে। অথচ চিঙ্কি নির্লিপ্ততা। যেন তার চোখে জাওয়াদ নামে কেউ নেই। ফলে আত্মবিশ্বাস খসতে লাগল জাওয়াদের। সে তো এক কলিগ আপুকে শুধিয়েই বসল, আপু আমার চেহারা কি অ্যাট্রাকটিভ না? কে বলেছে? সে আর উত্তর দিল না। সকালবেলা উঠে আয়নায় আধা ঘন্টা কাটায় সে। কিন্তু তাও লাভ হচ্ছে না। চিঙ্কির দৃষ্টি আগের মতোই তীক্ষ্ণ, শানিত। সে মোটেই বিরক্তি প্রকাশ করাই কার্পণ্য করে না। তবে একটা ভালো ঘটনা ঘটেছে এই 7 দিন কোনো স্বপ্ন সে দেখেনি। ফলে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনাও ঘটেনি। নারী বিষয়ে জাওয়াদের জ্ঞান সীমিত। এমন মোটেই নয় যে তার জীবনে নারীদের আনাগোনা কম। না, জীবনে তার গার্লফ্রেন্ড বহু এসেছে। কিন্তু সেই আগমন মোহ অবধি সীমাবদ্ধ। খুব কাছে যাবার ইচ্ছে কখনো হয়নি। ছুঁয়ে দেখার মাদকতা তার জন্মায়নি। স্বামী ব্যতীত যারাই এসেছে সময়কাল মাত্র 2 বা 3 মাস। কেবল স্বামীর সাথেই সম্পর্কটা বহুদিন টিকল। টিকা বলাটা অপমান, কিন্তু এ বাদে আর কিছু বলারও নেই। ঝগড়া বাদে কোনো স্মৃতিই জাওয়াদের মস্তিষ্কে নেই। ঝগড়াগুলোর কারণ অবশ্য জাওয়াদ নিজেই। স্বামীর মতে জাওয়াদ তাকে বুঝে না। অস্বীকার করবে না। সে আসলেই স্বামীকে বুঝে না। স্বামী কেন সে নারীদেরই বুঝে না। নারীদের কাছে জাওয়াদ সর্বদাই আকর্ষণীয়। সুদর্শন পুরুষ, নম্র ব্যবহার, নয়নাভিরাম হাসি, কিন্তু সম্পর্কে দায়ছাড়া। তারা যত কাছে আসতে চায় ততই দূরে সরে যায় জাওয়াদ। যখনই কোনো সম্পর্কে জোড়ায় তখনই মনে হয় একটা পানসে চা খাচ্ছে সে। যত দ্রুত শেষ হবে ততই মঙ্গল। নয়তো বদহজম হবে। তাই চিঙ্কির সাথে প্রতিনিয়ত দেখা করা আর তার মন গলানোর ব্যাপারটা ব্যাপক মাথা ব্যথার কারণ হল। পাভেল হতচ্ছাড়াকে শুধালে বলে, তোর চার্মের দিন শেষ দোস্ত। তারপর শয়তানের মতো হাসবে। তাই একটা নারীকেই শুধানোই যথার্থ মনে হল জাওয়াদের। নারী বলতে ছোট বোন জ্যোতি ব্যতীত আর কাউকেও স্মরণ হল না। ফলে উপায়ন্তর না পেয়ে জ্যোতিকেই শুধাল, আচ্ছা, মেয়েদের কেমন ছেলে ভালো লাগে? জ্যোতি মুখ না তুলেই বলল, 500 টাকা দে। জ্যোতি একটি লোভী মহিলা। টাকা ছাড়া একটা কাজ সে করে না। টাকা ছাড়া সে বিছানা থেকেও উঠবে না। এমন টাকাপ্রেমী নারী জাওয়াদ দ্বিতীয়টি দেখেনি। ফলে মুখ বাঁকিয়ে শুধাল, তোর লজ্জা লাগে না এভাবে চাঁদাবাজি করতে? জ্যোতি নির্লিপ্ততা স্বরে বলল, না, আমি তোর বোন। জীবনে 7টা গার্লফ্রেন্ড হবার পরও যদি তুই জিজ্ঞেস করতে পারিস মেয়েদের কেমন ছেলে ভালো লাগে, তাহলে আমার চাঁদাবাজিতে পাপ নেই। তা ভাইয়া, তুই কি ভাবিকে পটানোর ট্রাই করছিস? এসব বাজে ভাষাকে শিখিয়েছে তোকে? পটানো কি রে? আমি ওকে মোটেই পটাচ্ছি না। মেয়েটা ভীম দেমাগী। আমি শুধু ওর দেমাগ কমাতে চাই। জ্যোতি ঠোঁট টিপে হাসল, ফিচেল গলায় বলল, বুঝছি। এবার বল, কি? মেয়েদের কেমন ছেলে পছন্দ? 500 টাকা। 1 টাকাও বাকি হলে চলবে না। জাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। কোচকচে 500 টাকা বের করে হাতে দিল জ্যোতির। জ্যোতির মুখ উজ্জ্বল হয়ে গেল। জাওয়াদ হতাশ স্বরে বলল, এবার বল। তাহলে শোন। ছুটির দিনে দীপশিখা ঘুমিয়ে কাটায়। আজ ঘর থেকে শুধু খাওয়ার সময় বের হবে সে। বাকিটা সময় হয় ঘুমোবে, নয় ঘুম আনার জন্য বই পড়বে। আজও তাই হল, ঘুম আনার জন্য সে বই পড়ছে। অনুরাগ বইটির মধ্যভাগে সে।
আজ ঘুম আসছে না। তার ভীষণ আগ্রহ বইটি নিয়ে। পাতা উল্টাচ্ছিল তখন বাবার স্বর কানে এলো। চিঙ্কি মা, এখানে আসো তো। বাবা আমি ঘুমাচ্ছি, এখন আসতে পারবো না। তাহলে ঘুম থেকে একটু উঠো মা, জাওয়াদ এসেছে। আচ্ছা, আপনি এমন উদ্গ্রীব হয়ে আছেন কেন আমার সাথে দেখা করতে? মতলব কি বলুন তো? দীপশিখার এমন প্রশ্নে চুপসে গেল জাওয়াদ। মস্তিষ্ক ধপ করে সুইচ অফ করে ফেলল যেন। যে মতলবে সে প্রতিদিন দীপশিখার সাথে দেখা করতে চাইছে সেটা হলো দুঃস্বপ্ন থেকে পরিত্রাণ। কিন্তু সে কি করে দীপশিখাকে বলবে সেই কথা? কি করে বলবে? তোমাকে নিয়ে আমি আজকাল স্বপ্ন দেখছি, যে রাতে স্বপ্ন দেখি তারপর দিন আমার জীবনে লঙ্কা জ্বলে। আমার ধারণা তুমি আমার উপর জাদু করেছ। সেটাই হাতে নাতে ধরা আমার মতলব। না, বলা যাবে না। দীপশিখার কথায় স্পষ্ট সে তাকে অপছন্দ করে। এমন কথা বললে নিশ্চিত জুতো খুলে মারবে। এটা বাংলাদেশ, নারীর হাতে জুতো উঠলেই তার সমর্থন জানাতে তৎপর হয়ে যায় মানুষ। ফলে গণপিটুনি খাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পাভেল বেয়াদবোটাও বলে দিয়েছে, গণপিটুনিতে সে হাত তুলে নিবে। দেখা যাবে ফোন দিল বলে দিল, এই অমানুষকে আমি চিনি না বলে রাস্তায় এককোনোয় মার খেয়ে ভোতা হয়ে পড়ে থাকতে হবে। বিষয়টা কল্পনাতেই ভয়ঙ্কর ঠেকেছে। জাওয়াদ মাথা নাড়িয়ে বিষয় খানা ঝেড়ে ফেলল। দীপশিখা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চাহনি ডেঞ্জারাস। জাওয়াদ তার চোখের দিকে তাকালে গুলিয়ে ফেলে সব। তখন জ্যোতির কথাটা স্মরণ হল। মেয়েরা নারকেলের মতো, আল্লাহ আমাদের ভেতর একটা নরম হৃদয় দিয়েছে। যতই আমরা কঠিন হই না কেন আমাদের মন গলবেই। কারোর মন গলে সহানুভূতিতে, কারোর মন গলে আদরে, কারোর মন গলে ভালোবাসায়। মেয়েদের মন গলা অনিবার্য। দীপশিখাকে আদর, ভালোবাসায় মন গলানো যেত, কিন্তু জাওয়াদ তাকে ভালোবাসে না। ফলে সহানুভূতি একমাত্র উপায়। অনেক ভেবেচিন্তে বলল, আমার মতলব, আমি তোমাকে চিনতে চাই। আব্বার তোমাকে খুব পছন্দ। সে তোমাকে আমার বউ করার জন্য পাগল প্রায়। কিন্তু সমস্যা হল, আমি কমিটমেন্ট রিলেশনে খুব আনাড়ি। আমার 1 বছরের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে কিছুদিন আগে। তাই আমি সময় নিতে চাই। প্রতিদিন দেখা সাক্ষাৎ হলে আমরা একে অপরকে চিনতে পারব, জানতে পারব। বিয়ে তো করতেই হবে, হোয়াই ডোন্ট উই ট্রাই টু ইচ আদার? একে অপরকে জানলে হয়তো আমরা একে অপরকে পছন্দ করে ফেলব। বিয়ের যাত্রাটা স্মুথ হবে। জানা, চিনার পর যদি পছন্দ না হয়, দেন আমরা পিছিয়ে যাব, বিয়ে তো আর রোজ রোজ করব না। আর তুমি তো বলেছ, একবার দেখায় কাউকে বোঝা যায় না। দীপশিখা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর অপ্রতিভ স্বরে বলল, চলুন বসি। তুমি বসো। আমি ঠিক আছি। মানে কি? আপনি বসবেন না? আমি কি রাজহাঁসের মতো গলা উঁচিয়ে কথা বলবো? জাওয়াদ বিব্রত স্বরে বলল, ধুলো বালিতে আমার গা চুলকায়। মানে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। ঘাসের উপর গরু হেঁটেছে, পটি করেছে না মুতু করেছে কে জানে। উপর থেকে জুতো খুলতে হবে। মুজোতে কাদা লাগবে। হয়েছে, বুঝছি আপনার সূচিবাই রোগ আছে। এটা রোগ না। রোগ না? অস্বাভাবিক মানুষের মতো আমার পাশে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে আপনি আপনাকে পানিশমেন্ট দিয়েছি হোমওয়ার্ক না করার। আমার আবার এসব অসহ্য লাগে। নরম ঘাসে বসে পা ঝুলিয়ে বাদাম খাওয়ার মজাই আলাদা। তুমি খাও না, মানা কে করেছে? দীপাশিখা সূচক শব্দ করে বলল, বাবার আপনাকে কি দেখে পছন্দ হলো বুঝছি না। জাওয়াদ ভ্রু কুঁচকে তাকাল। বলতে ইচ্ছে হল, পছন্দ আমি তোমারও ছিলাম। নেহাত তোমার জাদুটোনায় আমার জীবনের 14টা বেজে আছে, নয়তো আমার এত ঠেকা পড়েনি তোমার সাথে বসে বকবক করব। কিন্তু বলা হলো না। দীর্ঘশ্বাস ফেলে রাগ গিলে ফেলল সে। দীপশিখা হাই তুলল। তারপর গলা উঁচিয়ে বলল,
আমার ঘুম তো নষ্ট করেছেন, আমার ঘাড়ও ব্যথা করে দিচ্ছেন। অন্তত ভালো মানুষই দেখিয়ে 1 কাপ চা খাওয়ান। 300 টাকার কফি বাঁচিয়ে দিলাম। 10 টাকার চা খাওয়ান এবার। দীপশিখার কথায় জোর করে দাঁত বের করে হাসল জাওয়াদ। অপমান গায়ে মাখাবে না সে। মহারানী চা খাবে, সে খাওয়াবে। স্বপ্ন দেখে জ্বলন্ত অঙ্গারের মতো দিন কাটানোর থেকে মহারানীকে চা খাওয়ানো ঢের ভালো। জাওয়াদ চা নিয়ে এলো, কিন্তু 1 কাপ চাই এনেছে। দীপশিখা অবাক স্বরে বলল, এ কি আপনার চা? আমি বাহিরের খাবার খাই না, আনহাইজিন লাগে। ও ভুলে গেছিলাম, আপনি বিশেষ মানুষ। হয়তো আপনার পেট সোনা দিয়ে মোড়া, বাথরুমের সাথে সোনা বের হয়। এসব খেলে আপনার সোনার খনিতে জ্যাম লেগে যেতে পারে। থাক, আমি খাচ্ছি। জাওয়াদ দাঁতে দাঁত পিষে বলল, তোমার এখানে আসার উদ্দেশ্য আমাকে অপমান করা, তাই না? আপনি না আমাকে চিনবেন? আমি শুধু আমাকে চিনাচ্ছি। অপমান মনে হলে বাদ দিন, দেখা করার প্রয়োজন নেই। খুব স্বাভাবিক স্বরে কথাটা বলল দীপশিখা। জাওয়াদের মনে হলো কেউ তাকে ভিজিয়ে ভিজিয়ে থাপ্পড় মারছে। ক্ষুব্ধ স্বরে বলল, তুমি আমাকে এত অপছন্দ করো কেন বলতো? দীপশিখা নির্দ্বিধায় চায়ের কাপে চুমুক দিল। স্মিত স্বরে বলল, আমি আপনাকে অপছন্দ করি না জাওয়াদ সাহেব। এজন্য অপমান করছ? দীপশিখার ঠোঁটে হালকা হাসি ভেসে উঠল। হাসিটা খুব প্রাণবন্ত। ধীর স্বরে বলল, আপনি কি রাগ করছেন জাওয়াদ সাহেব? জাওয়াদ গম্ভীর স্বরে বলল, না। তাহলে আপনার মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে কেন? মোটেই না। অবশ্যই, প্রমাণ দিব। ভালো হয়েছে। দীপশিখার খুব হাসি পাচ্ছে। মানুষটি ছোট্ট কিশোরের মতো মুখ ফুলিয়ে আছে। দীপশিখার মনে হল সে 6 বছর পূর্বের কিশোরকেই দেখছে, যে কারোর সাথে মারপিট করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের কিছু প্রবৃত্তি হয়তো কখনো বদলায় না। দীপশিখা চা শেষ করল। সূর্য ডুবে যাচ্ছে। পশ্চিম আকাশের লাল রংটা শুষে যাচ্ছে নিকষ কালো আধারে। দীপশিখাকে বাড়িতে পৌঁছে দিল জাওয়াদ। ঘড়িটা একবার দেখে নিল। দীপশিখা বাইক থেকে নেমে বিনা কিছু বলেই চলে যেতে নিলে জাওয়াদ বলে উঠল, অন্তত ভেতরে আসার নিমন্ত্রণ দিতেই পারতে। কার্টেসি কার্টেসি দেখানো আমার স্বভাবে নেই। জেনে নিন। ভনিতাহীন উত্তর দিল দীপশিখা। জাওয়াদ হাসল। মেয়েটাকে এই বিকেলে যা চিনল তার হল সে খুব কাটকাট কথা বলা মানুষ। ফলে সেও কথা বাড়াল না। কালকে 7টার সময় ফাঁকা রেখো। আচ্ছা। আর শোনো। দীপশিখা থামল। কৌতূহলী হল চাহনি। জাওয়াদ তখন গাঢ় স্বরে বলল, কালো রঙে তোমাকে সুন্দর লাগে। কথাটায় কি জানেছিল? দীপশিখা বিহবল তাকিয়ে রইল। কঠিন প্রস্তরঘেরা হৃদয়টা হুট করে স্পন্দিত হল বেসামালভাবে। থমকে গেল তার চিন্তাগুলো। কথা হারিয়ে ফেলল সে। কান গরম হয়ে গেল। দীপশিখাকে স্তম্ভিত দেখে হাসি প্রশস্ত হল। বাইক স্টার্ট দিল। না, চার্ম তার এখনও কাজ করছে। হাত মুখ ধুয়ে বিছানায় বসল দীপশিখা। তার গাল উষ্ণ হয়ে আছে এখনও। এসে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়েছে। আজ তাপমাত্রা 15 ডিগ্রি অথচ গরম লাগছে তার। সব দোষ ওই লোকটার। সারাদিন কিছু বলেনি, অথচ গেটে এসেই তার এমন কথা বলতে হল। সে মিথ্যে বলেছে। দীপশিখা জানে তাকে মোটেই সুন্দর লাগছে না। তবুও সে বলেছে। কেন বলেছে? দীপশিখা কিছুতেই মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে পারছে না লোকটির কথা। এমন সময় টুং করে বেজে উঠল মোবাইলটা। মোবাইলে একটা মেসেজ। মেসেজটা জাওয়াদ নামক ব্যক্তির। কিন্তু মেসেজ দেখেই আক্কেল গুরুম হল দীপশিখার, হতবিহব্বল চেয়ে রইল। কারণ মেসেজে লেখা, আমার কথা ভাবছ কি? এমন সময় টুং করে বেজে উঠল মোবাইলটা। মোবাইলে একটা মেসেজ।
মেসেজটা জাওয়াদ নামক ব্যক্তির। কিন্তু মেসেজ দেখেই আক্কেলগুরুম হল দীপশিখার, হতবিহব্বল চেয়ে রইল। কারণ মেসেজে লেখা, আমার কথা ভাবছ কি? নির্লজ্জ মেসেজ। দীপশিখার চিন্তা করার হাজারো কারণ আছে। এই ব্যক্তিকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই তার। দীপশিখা ফতাফত উত্তর দিল, আমার বেহুদা সময় নেই যে অহেতুক মানুষের কথা ভাবব। মিনিট দুয়ের মধ্যেই আরেকটা মেসেজ এলো, তুমি তো ভারী মিথ্যুক মেয়ে। বেহুদা সময় নেই, অথচ 1 মিনিটের মধ্যেই এই অহেতুক মানুষের রিপ্লাই দিচ্ছ। যে কেউ ভাববে তুমি মোবাইলের টাওয়ারের উপর বসেছিলে আমার মেসেজের অপেক্ষায়। দীপশিখার কপালের ভাঁজ প্রগাঢ় হল। তার ভুল হয়েছে, মহা ভুল হয়েছে এই লোকটার মেসেজের উত্তর দেওয়া। নার্সিসিস্টিক লোক কোথাকার, কিভাবে নিজেকে? জো বাইডেন না ট্রাম্প নাকি শেখ হাসিনার মেইল ভার্সন যে সবাই তাকে নিয়ে পড়ে থাকবে। দীপশিখার অনেক কাজ আছে, সে এখন পড়তে বসবে। তারপর সদ্য দেখা একটি সিনেমার সমালোচনা করবে। দীপশিখার একটি আলাদা পরিচয় আছে যা খুব কম মানুষ জানে। সে একজন সেলফ ডিক্লিয়ার্ড ক্রিটিক। সে পিটার ট্রাভার্স বা বিলগে এবিরির মতো নামখ্যাত সমালোচক নয়। কিন্তু তার সিনেমা দেখে তার বিশ্লেষণ করতে ভালো লাগে। একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তার। বেশ কিছু গ্রুপে তার এই সমালোচনা সে ফেসবুকে পোস্ট করে। সেখানে অবশ্য তার নাম দীপশিখা কবির চিঙ্কি নয়, সেখানে নাম চিঙ্কি এক্সপ্রেস। ছবিহীন, পরিচয়হীন একটা সত্তা, যার শত শত ফলোয়ার্স। মজা লাগে নিজের পরিচয় সম্পূর্ণ গোপন করে ভিড়ে মিলতে। কারোর সাথে ঝগড়া বাঁধলেও সমস্যা নেই, কারোর সাথে মতের অমিল হলেও কিছু যায় আসে না। দীপশিখা তাকে ব্লক করে চলে আসে। কিছু পরিচিত নামও চেনা হয়েছে, যারা তাকে ভালোবাসে বলে দাবি করে। দীপশিখার অবাক লাগে না দেখে, না চিনেও কারোর প্রিয়র তালিকায় নাম লেখানো যায়। দীপশিখার এই পরিচয়টা আপও চিনে না। সে কাউকে বলবে না এই পরিচয়ের কথা, কখনো না। দীপশিখা মোবাইল উল্টে রাখল, কিন্তু বেশিক্ষণ পারল না। টু সাউন্ড মেজাজ বিগড়ে দিল। মানুষটা 8টা মেসেজ করেছে। টাকা কি অনেক? হতেই পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বাবা বলেছিল বেতন 5 অঙ্কের। দীপশিখা বিরক্তি নিয়ে শুধাল, জ্বালাচ্ছেন কেন? জ্বালাচ্ছি কোথায়? পরপর 8টা মেসেজ দিয়েছেন আর বলছেন জ্বালাচ্ছেন না? না জ্বালাচ্ছি না, আমি শুধু এটেনশন চাচ্ছি। তুমি রিপ্লাই দিচ্ছ না, আমি কি করব বলো? দীপশিখা কিছুক্ষণ তাকিয়ে রইল মোবাইলের দিকে। তারপর শুধাল, আপনি কেন এত মেসেজ করছেন জাওয়াদ সাহেব? 1 মিনিটের মধ্যেই উত্তর এলো, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার ফেসবুক, ইনস্টা নেই? মোবাইলের টাকা খোয়াতে ইচ্ছে হচ্ছে না। অফিস তো আমাকে পাত্রীদের সাথে কথা বলতে মোবাইলের টাকা দেয় না, দেয় ক্লায়েন্টের সাথে গ্যাজাতে। এখন যদি তোমার সাথে মেসেজিং করেই আমার টাকা শেষ হয়ে যায়, কালকে ক্লায়েন্টের গালি খাওয়ার সময় আর টাকা পাবো না। বেজ্জতি হয়ে যাবে। ক্লায়েন্ট অর্ধেক গালি দিতেই ফোন কেটে যাবে। ননটুকু শুনতে পাবো, সেন্সটুকু খসে যাবে। ক্লায়েন্ট ভাববে আমি ইচ্ছেকৃত ফোন কেটে দিয়েছি। বুঝতে পারছো কত গুরুতর ব্যাপার? আপনি কি সবসময় এমন বেশি কথা বলেন? সারা বিকেল, সন্ধে এত কথা বলেও হাউস মেটেনি? কথা বললাম কোথায়? তোমার করা অপমান গিলেছি। এখন কথা বলতে চাই। দীপশিখার ঠোঁটে অজান্তেই একটা হাসি উকি দিল। এবার কঠিন সত্তাখানা হালকা নরম করল। মেসেজ করল, কি কথা বলতে চান? তোমার কথা, আমার কথা। আপনাকে কেউ কখনো বলেছে কি আপনি বাজে ফ্ল্যাট করেন? জাওয়াদ চিঙ্কির মেসেজে একটু ধাক্কা খেল। তারপর লিখল, হতে পারে, কারণ আমি এই প্রথম তোমার সাথেই ফ্ল্যাট করছি। 2 সেকেন্ডের মধ্যেই রিপ্লাই এলো বড় হাতের অক্ষরের, ইউ আর এ লায়ার। সত্যি বলছি দীপশিখা, এই প্রথম আমি কোনো মেয়ের গুডবুকে আসার চেষ্টা করছি। আগে কখনো করেননি?
আমাকে বিশ্বাস করতে হবে? আগে প্রয়োজন হয়নি, মেয়েরা এমনই পটে যেত। আমি হাসলে এখনো মেয়েদের লাইন পড়ে। ধলা গরুর হাসি বোধহয় কেউ আগে দেখেনি। আমি ঠিক করেছি, তোমার অপমান গায়ে মাখব না। আপনার এই দৃঢ় প্রতিজ্ঞার জন্য আপনাকে একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত। আফসোস আমি সেই সংস্থার কেউ নই। সারাটা রাত মেসেজেই কেটে গেল। কখন রাত গভীর হল, সেই রাতের অবসান ঘটল, পূর্ব আকাশে আলোর কিরণ দেখা গেল, দুটো মানুষের খেয়াল রইল না। কথার পিছে কথা, কথাই শেষ হবার নাম নেই। এক রাজ্য আলাপনের শেষ মেসেজটা চিমকিয়ে দিল। এবার আসি, জাওয়াদ সাহেব। খুব ঘুম পাচ্ছে। 7টায় আমার জন্য সময় রেখো, আর শোনো, কালো একটা জামা পরো। জাওয়াদ ঘড়ির দিকে তাকাল। এখন ভোর 5টা বাজে। কুয়াশার ধূসর পরদে সকালের কিরণ এখনো ধরণীতে আসতে পারেনি। কিন্তু জাওয়াদের অফিস 9টায়। এখন ঘুমানো বিপদ। কিন্তু না ঘুমালে মিটিংয়ে ঘুমাতে হবে। জাওয়াদ শেষ কবে রাত জেগে কথা বলেছে তার মনে নেই। শাম্মীর সাথে ঝগড়ার একটি কারণ ছিল, জাওয়াদ টেক্সট করতে করতে ঘুমিয়ে পড়ত। কি করো? খাইছো? দিন কেমন চলে? এছাড়া আর কোনো কথা ছিল না। শাম্মীর কথা বেশিরভাগ সময়ই জামাকাপড় কেনাকাটা, শপিং রিলেটেড হতো, যা খুবই বিরক্তি লাগত জাওয়াদের। যখন নিজের স্ট্রেসের কথা বলার কথা আসত, শাম্মী শুনতে চাইত না। তাই জাওয়াদ বলতো না। অফিস করে টায়ার্ড শরীরে অহেতুক কথা শুনতে একঘেয়েমি লাগত। একটা সময় সে ঘুমিয়ে যেত। আজ তেমনটা হলো না। জাওয়াদের ভালো লাগছিল চিঙ্কির সাথে কথা বলতে। মেয়েটা অনেক আলাদা। জাওয়াদের মনে চিঙ্কির যে প্রতিচ্ছবি ছিল, সেই প্রতিচ্ছবিটা কেমন যেন ভেঙে যাচ্ছে। চিঙ্কিকে জানতে ইচ্ছে হচ্ছে, চিনতে ইচ্ছে হচ্ছে। জাওয়াদের দিনকাল খুব ভালো যাচ্ছে। প্রতিদিন চোখের পলকে একরাশ ঘুম নিয়ে আসে সে। কিন্তু ক্লান্তিহীন দিন কাটছে। জীবনে দুশ্চিন্তা নেই, দুঃস্বপ্ন নেই। তার সাথে কিছুই খারাপ হচ্ছে না। আব্বা আজকাল তার উপর সদয় হয়েছেন। গালাগাল করছেন না। জ্যোতি চাঁদাবাজি করার সুযোগ খুঁজছে কিন্তু পারছে না। জাওয়াদের মন মেজাজ দুই ভালো। চিঙ্কির সাথে তার একটা সহজ সমীকরণ দাঁড় হয়েছে। এই কদিনে সে একটা ধারণা পেয়েছে চিঙ্কির। চিঙ্কি অনেকটা জঙ্গলি বেড়ালের মতো। ইচ্ছের বিরুদ্ধে সে বশ হয় না। নিজের মতো একটা আলাদা দুনিয়াতে সে থাকবে, সেই দুনিয়ায় দুম করে ঢুকে পড়া সহজ নয়। তবে জাওয়াদের ধারণা সে একটু একটু করে চিঙ্কির দেওয়াল ঘেরা দুনিয়াতে ঢুকেছে। চিঙ্কির দুনিয়াতে জাওয়াদ খুব সাধারণ মানুষ। সবচেয়ে যা ভালো লাগছে, জাওয়াদের মুখোশ পড়তে হচ্ছে না। তার পছন্দ, অপছন্দ, কথাবার্তায় কোনো ফিল্টার লাগাতে হচ্ছে না। প্রথম প্রথম চিঙ্কিকে সে মুগ্ধ করতে চাইত। কিন্তু এখন সেটার প্রয়োজন হচ্ছে না। চিঙ্কি বাহ্যিক সৌন্দর্যতে মুগ্ধ হওয়া মেয়ে নয়, তাকে উপহার, ফুলপাতাতেও মুগ্ধ করা যায় না। প্লাস্টিকের কাপে 1 কাপ দুধ, চায় আর বাদামেই সে প্রসন্ন। জাওয়াদের মাঝে মাঝে খুব হাসি পায়। এই 25 বছরের জীবনে পাভেল ছাড়া কারোর সামনে নিজেকে প্রকাশ করতে পারেনি। ছোটবেলা থেকেই তাকে মানুষ আলাদা গোছের মানুষের তালিকাতেই ফেলেছে। সে আলাদা, বাকি ছেলেদের মতো সে চাইলেই মোড়ের দোকানে সিগারেট জ্বালাতে পারে না, রাগ হলেই কারোর উপর হাত তুলতে সে পারে না, কারোর সাথে খারাপ ব্যবহার সে করতে পারে না। নিজের একটা আলাদা চরিত্রই গড়ে উঠেছিল তার। সভ্য, ভদ্র, পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর ছেলে, কারোর সাথে খারাপ আচরণ করে না, ঝামেলা করে না। সবদিকে পারফেক্ট। কিন্তু জাওয়াদ পারফেক্ট নয়। তার রাগ হয়, মেজাজ খারাপ হয়, সেও গালি দিতে পারে, তারও সিগারেট, মদ খেতে ইচ্ছে হয়, মুখের উপর মানুষকে কথা শোনাতে ইচ্ছে হয়। কিন্তু এসব করলে পারফেক্ট চরিত্রটা নষ্ট হয়ে যাবে। এই চরিত্রের অনেক সুবিধে আছে। যেমন শিক্ষকদের ধারণা জাওয়াদ খুব ভালো ছেলে, সে মিথ্যে বলে না, মারপিট করে না।
তাই কখনো কেউ ঝামেলাতে জড়ালেও সে বেঁচে গেছে। ক্লাসে তার একটি জনপ্রিয় প্রতিচ্ছবি ছিল। সবাই জাওয়াদ হতে চায়, তাকে হিংসে করে, তার পেছনে তাকে নিয়ে আলোচনা করে, আবার তার বন্ধু হতে চায়। কিন্তু চিঙ্কি আলাদা। চিঙ্কি তাকে সাধারণ ভাবে। সেদিনের ঘটনায় বাইকে জাওয়াদ এবং চিঙ্কি যাচ্ছিল চিঙ্কির বাসায়। হঠাৎ সামনে থেকে একটা সিএনজি রং সাইডে গাড়ি ঢুকিয়ে দিল। একটুর জন্য দুর্ঘটনা ঘটেনি, কিন্তু জাওয়াদের বাইকের হেডলাইট ভেঙে গেছে। ফলে রাগে জাওয়াদের মুখ থেকে গালি বেরিয়ে গিয়েছিল। পরে নিজেকে সংযত করে সে। ভেবেছিল চিঙ্কি হয়তো বিষয়টাকে নিয়ে নাক সিটকাবে, কিন্তু এমন কিছুই হয়নি। জাওয়াদ তাকে যখন শুধাল, তুমি মাইন্ড করনি তো? কিসে? চিঙ্কি অবাক হল। জাওয়াদ বিব্রত স্বরে বলল, এই যে গালি দিলাম। চিঙ্কি হাসতে হাসতে বলল, আপনার ওটা গালি ছিল? আসলে বাবার গালির ডিকশনারি অনেক বড়। সেই অনুযায়ী এই শব্দটা প্রথম শ্রেণীতেও পড়ে না। জাওয়াদ হাসল। মেয়েটা একটু বিচিত্র। মাঝে মাঝে এমন বিচিত্র মানুষদের সাথে থাকতে ভালো লাগে। নিয়মমাফিক চিঙ্কির আজ দেখা করার কথা। ভার্সিটিতে পিঠাপুলির অনুষ্ঠান হচ্ছে। স্টল বসেছে ডিপার্টমেন্ট অনুযায়ী। চিঙ্কির ডিপার্টমেন্ট থেকে একটা স্টল বসেছে। সব মেয়েরা সুন্দর শাড়ি পরে এসেছে। চিঙ্কির অনিচ্ছা সত্ত্বেও মা জোর করে একটা নীল শাড়ি পরিয়ে দিয়েছেন। চুল খোপা করে তাকে বেলিফুল গুজে দিয়েছেন। চিঙ্কির হাত দিয়ে 3 রকমের পিঠে পাঠিয়েছেন। এই পিঠে বিক্রি করে যে টাকা হবে তা যাবে শীতের বস্ত্র দান প্রকল্পে। চিঙ্কির দায়িত্ব পড়েছে ক্যাশের। বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে তাকে। আজ জাওয়াদের সাথে দেখা করা হবে না। ফলে সে মেসেজ করল জাওয়াদকে, আজ আমি ব্যস্ত, দেখা করতে পারছি না। স্টলের কাজে আটকে গেছি। মেসেজটা পেতেই জাওয়াদের কপালে ভাঁজ পড়ল। বিরক্ত হল ভীষণ রূপে। সে কোনো মেসেজ করল না। 4টের মধ্যে কাজ রফাদফা করেই অফিস থেকে বেরিয়ে গেল। একেবারে সোজা পৌঁছাল চিঙ্কির ভার্সিটি। ভার্সিটিতে যেন পরীদের মেলা বসেছে। কিসের শীত, কিসের শৈত্যপ্রবাহ। সব মেয়েরা শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেজেগুজে এসেছে। গায়ে শাল অবধি নেই। জাওয়াদের প্রথম যা মনে হল তা হল, চিঙ্কি কি শাড়ি পরেছে? চিঙ্কিকে ফোন দিল সে, কিন্তু চিঙ্কি ফোন ধরল না। বিরক্তি বাড়ল অজান্তেই। এক মেয়েকে শুধাল, ইংরেজি ডিপার্টমেন্টের স্টল কোথায়? মেয়েটি প্রথমে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তার চোখে খানিকটা বিস্ময়। তোতলাতে তোতলাতে বলল, মেইন বিল্ডিংয়ের পাশে, নীল ব্যানার। আচ্ছা ভাইয়া। জি। আপনি কি আমাদের ভার্সিটির? ছোট মেয়ের মুখে এমন কথায় মনে মনে হাসল জাওয়াদ। বলল, না, আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। মেয়েটার মুখখানা মিয়ে গেল। সে আর প্রশ্ন করল না। জাওয়াদ এমন উত্তর কেন দিল সে জানে না। হয়তো অহেতুক মেয়েটার যন্ত্রণা ভুগতে চায় না। চিঙ্কি আর তার গার্লফ্রেন্ড? হাস্যকর লাগল লাইনটা। জাওয়াদ হাসল কিছু সময়। তবে হাসিখুশি মেজাজটা একেবারেই চটকে গেল স্টলের সামনে যেয়ে। চিঙ্কি ক্যাশে বসে রয়েছে। তাকে দারুণ সুন্দর লাগছে। একেবারে অপরাজিতা ফুলের মতো লাগছে। তার মৌমাছির মতো চারেটে ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। চলবে ইনশাআল্লাহ।